জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে বলবিদ্যার আগ পর্যন্ত আমরা দেখেছিলাম। আমরা আজকে আসলে বলবিদ্যা বা গতিসূত্র, জড়তা, বল, ভরবেগ এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব। সেই সাথে আমরা আজকে জীববিজ্ঞানের যে কিছু বিষয় আছে সেগুলো আমরা ইনশাল্লাহ শুরু করার চেষ্টা করব। আর আজকে সন্ধ্যার যে ক্লাসটা সেটা হচ্ছে আজকে নেওয়া হবে সন্ধ্যা 7টার সময়। এটা প্রথমে বলে দিচ্ছি, এটা হচ্ছে সন্ধ্যার ক্লাসটা নেওয়া হবে সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টার যে ক্লাস সেই ক্লাসটাও হবে সায়েন্সের উপর। আহ, সেই ক্লাসটাও সায়েন্সের উপরই হবে। সো আপনারা সবাই সন্ধ্যা 7টার দিকে থাকার চেষ্টা করবেন। আগামীকালকে শনিবারে কোনো ক্লাস আমি নিব না, রবিবার থেকে ইনশাল্লাহ আবার আমাদের যথারীতি রাত যে 8:30টার যে ক্লাসটা সেটা থাকবে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকালে নাস্তা রাস্তা ভালো মতো হয়েছে আশা করতেছি। তো আমরা আপনাদের মডেল টেস্টের কি অবস্থা একটু জানাবেন। হুম, যে লাইভ এমসিকিউতে মডেল টেস্ট আপনারা দিতে পারছেন কিনা বা কেমন মার্ক আপনাদের আসতেছে। আহ, মোটামুটি কি কাট মার্কের ধারে কাছে যাচ্ছে কিনা, বা 90, 95, 100 এই রেঞ্জে এখন আছে কিনা। হ্যাঁ, বা অ্যাটলিস্ট 80 বা 85 প্লাস অন্তত এইটা আছে কিনা। হ্যাঁ, সবার সালামের উত্তর নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 75 পাচ্ছেন, ওকে, সমস্যা নেই। 75 ইজ মানে ম্যানেজেবল। এখনও যে পরিমাণ সময় আছে এবং আপনার মানে পড়া যতটুকু বাকি আছে সেটা যদি প্রপারলি কভার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আহ, এই 75টাই দেখবেন যে ইনশাল্লাহ এখান থেকে দ্রুত মানে একটু দ্রুত সিলেবাসটা কভার করার চেষ্টা করেন। হুম। তো মডেল টেস্টের অনেকে হচ্ছে আমাকে প্রচুর একটা কোশ্চেন আসে যে ভাইয়া মডেল টেস্টের জন্য কোন বই ভালো হবে। এটা হচ্ছে মডেল টেস্টের জন্য কোন বই ভালো হবে, উইচ বুক। ঠিক আছে। তো আমি বলি হচ্ছে মডেল টেস্টের জন্য আমি আসলে মানে কোনো বইকেই আমার ভালো লাগে না। এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে মডেল টেস্টের বইগুলো ওই সার্টিন প্রকাশনীকে মিমিক করে। যেমন মনে করেন আপনি অ্যাসিওরেন্সের কোনো একটা মডেল টেস্টের বই কিনলেন, দেখবেন যে আপনি অ্যাসিওরেন্সের বই যদি ঠিকঠাক মতো পড়েন তাহলে আপনি ওদের মডেল টেস্টে ভালো করবেন। আবার আপনি অন্য যে কোনো একটা প্রকাশনীর মডেল টেস্টের বই কিনলেন, সো সেটা যদি করেন তাহলে হচ্ছে ওই প্রকাশনীর মডেল টেস্টগুলোতে মানে যেই প্রকাশনীর মডেল টেস্টের বই কিনবেন সেই প্রকাশনীর যদি একটা সেট ডাইজেস্ট বা বই যদি আপনার কাছে থাকে দেখবেন যে আপনি ভালো করবেন। বাট এটা তো আসলে মনে করেন যে মানে প্রপার যে মানে স্ট্যান্ডার্ড এটা মিমিক করে না। তো এই কারণে আমি যেটা বলি যে আপনারা এই বইটই না দেখে যদি লাইভ এমসিকিউতে মডেল টেস্ট দেওয়ার মানে সুযোগ হয় বা সম্ভব হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইভ এমসিকিউতে মডেল টেস্ট দেবেন। মানে আমি আসলে এই একটা জায়গায় আমি মনে করি যে আমার বিসিএস জার্নির মানে একটা হিউজ লার্নিং আমার হয়েছে। একটা হিউজ এবং ম্যাসিভ লার্নিং আমার হয়েছে, সেটা হচ্ছে লাইভ এমসিকিউ। আমি হচ্ছে 41 বিসিএস যখন দিই, 41 বিসিএস এর জাস্ট হচ্ছে 1 মাস, সরি মাসখানেক আগে আমি হচ্ছে লাইভ এমসিকিউ সন্ধান পাই। এর আগে আমি বিসিএস প্রস্তুতি, হ্যালো বিসিএস, এটা সেটা হাবি জাবি মডেল টেস্টের বই মানে সব দেখি দেখি আর মনে করেন যে মানে আমি আসলে যেটা খুঁজতেছি সেটা আমি পাই না। তো লাস্ট পর্যন্ত আমি লাইভ এমসিকিউ সন্ধান যখন পাইলাম, ইট ওয়াজ টু লেট, বাট মানে আমি ভয় পাইনি, আমি স্টার্ট করছি লাইভ এমসিকিউতে মডেল টেস্ট দেওয়া শুরু করছি এবং দেখলাম যে না, এদের এখানে যদি প্রপারলি সাবজেক্ট ওয়াইজ মার্কিং অ্যানালাইসিস করে সেই অনুযায়ী যদি পড়ে আবার পরীক্ষা দেওয়া যায় তাহলে আসলে পরীক্ষাগুলো ভালো হয় এবং মানে তাদের স্ট্যান্ডার্ডটাও ভালো। হ্যাঁ, অনেকে বলে লাইভ এমসিকিউ পরীক্ষার কোশ্চেন অনেক কঠিন। এটা আস্তে আস্তে নর্মালাইজ হবে, পরীক্ষা যত ঘনাবে তত বেশি নর্মালাইজ হবে, ডোন্ট ওয়ারি। এখন জব সলিউশন পড়ার কোনো দরকার নেই আসলে। এখন হচ্ছে শুধুমাত্র আগে সিলেবাসটা কভার করেন, বিগত বিসিএস এর প্রশ্ন দেখেন, আর তারপরে হচ্ছে যদি জব সলিউশন পারেন তারপরে। সো এখন আসলে আহ, কি বলে দরকার নেই। হ্যাঁ, আগের সাবজেক্ট ভালো মার্ক আসছে না, আগের সাবজেক্ট ভুলে যাচ্ছেন মনে হচ্ছে, হ্যাঁ ওটা হতে পারে। সো এটার জন্য রেমেডি হচ্ছে দ্রুত আসলে পড়াটা শেষ করে তারপর রিভিশনটা শুরু করে দেওয়া। কেমন? রংপুরে প্রচণ্ড ঠান্ডা। আমার
আমার কাছে মনে হয় যে মানে পুরো দেশেই মনে হয় একটু শৈত্যপ্রবাহ চলতেছে। So, উত্তরবঙ্গের দিকে তো ডেফিনেটলি নিশ্চয়ই আরও অনেক মানে ঠান্ডা হওয়ার কথা। আপনারা সবাই সাবধানে থাকবেন এবং হচ্ছে যদি সম্ভব হয় যে মানে আরেকজনকেও একটু মানে এই সময়টাতে একটু মানে মানে ভালো রাখার জন্য বা একটু সেফ রাখার জন্য যতটুকু সম্ভব আপনার তরফ থেকে চেষ্টা করবেন। যে আমরা শুরু করি বলবিদ্যা। আমরা আজকে প্রথমে দেখব হচ্ছে আহ, গতির সূত্র। গতির সূত্র, জড়তা, বল, ভরবেগ, এগুলো আমরা একটু আজকে দেখার চেষ্টা করব। শুরুতে একটু চোখ বুলায় নেন যে এই চ্যাপ্টার থেকে আমাদের মেইনলি কোন কোন জিনিস একেবারে দেখতেই হবে। কেমন? আপনারা একটু চোখ বুলার যে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমরা কাভার করব। এই সবগুলোই আমি পড়াবো, জাস্ট এই মানে ওভারঅল বিষয়গুলোর মধ্যে আছে স্কেলার ভেক্টর রাশি যেমন আছে, আহ, বিভিন্ন ধরনের রাশি আছে যেগুলো যেমন দূরত্ব, সরণ, বেগ, দ্রুতি, ত্বরণ, এগুলোর সংজ্ঞাটা জানতে হয়। এদের একক কি, এদের মাত্রা কি, এগুলো কি স্কেলার নাকি ভেক্টর, এই তথ্য এগুলো জানতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো দেন হচ্ছে স্কেলার এবং ভেক্টর, এগুলোর নির্ণয়টাও আমাদের দরকার। যেমন কি, যেমন সুষম বেগ, অসম বেগ, সমতরণ, অসমতরণ, অথবা হচ্ছে মন্দন। হ্যাঁ, আবার জড়তার ক্ষেত্রে স্থিতি জড়তা, গতি জড়তা, নিউটনের গতিসূত্রটা আমাদের জানতে হবে উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আরেকটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। তো সায়েন্সের জন্য আমি বলবো যে সায়েন্সের জন্য এবং হচ্ছে আইসিটির জন্য, এই দুটোর জন্য আপনারা শুধুমাত্র মানে এখন যে সময় আছে আপনারা শুধুমাত্র আমার পিডিএফটা পড়বেন। আমার পিডিএফটা পড়বেন, আর পিডিএফের পাশাপাশি আমি যেগুলো একটু দাগাদাগি করছি, মানে পিডিএফ বলতে হচ্ছে পিডিএফ, তার সাথে আমার লেকচারটা, মানে আমি যা বলছি সহজ কথা, আমার লেকচারটা আমি অনেক পিডিএফের ক্ষেত্রে পিডিএফ হয়তো বা লেখা ছিল না, পাশ দিয়ে আমি লিখে দিয়েছি। হ্যাঁ, এরকমও আছে। তো আমার আইসিটি এবং সায়েন্সের পিডিএফটা ভালো করে পড়বেন, এবং সেই সাথে আপনারা যেটা করবেন বিগত 35 থেকে, যে এটা হচ্ছে আমার আইসিটি এবং সায়েন্সের জন্য, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে আমার যে পিডিএফটা আছে এই পিডিএফটা ভালো করে পড়বেন। এরপর হচ্ছে 35 থেকে 45তম বিসিএসের যে কোশ্চেন, এগুলো ব্যাখ্যা সহ সলভ করার চেষ্টা করবেন। কি করবেন, এগুলো ব্যাখ্যা সহ সলভ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনারা 10 প্লাস মাইনাস মার্ক ইজিলি আপনারা ইনশাআল্লাহ এখান থেকে পাবেন। ওকে, সো জাস্ট হচ্ছে আমার পিডিএফটার উপর কনসেন্ট্রেট করবেন, আর কি করবেন, আর হচ্ছে বিগত কোশ্চেনগুলো দেখে যাবেন, ব্যাখ্যা সহ পড়বেন। ওকে, আচ্ছা। আর এর সাথে এর সাথে এখন ভাইয়া মনে করেন যে এক একজন এক এক বই আমরা পড়তে পারি। সো এর সাথে যদি আপনি কোনো বই পড়েন তাহলে এটা আপনার জন্য বোনাস। এখন এই বইটা যে কোনো বই হতে পারে, ডাইজেস্ট হতে পারে, এমপি3 হতে পারে, আপনার আলালস হতে পারে, অথবা হচ্ছে আপনার সেলফ সায়েন্স হতে পারে, যে কোনো বই হতে পারে। এছাড়া আমাদের কেন্দ্রমুখী বল, এই জিনিসটা আমরা একটু বুঝতে হবে। দেন হচ্ছে ব্যাংকিং, রাশি এবং একক, আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের পরিমাপক যন্ত্র। এই পরিমাপক যন্ত্রটা হচ্ছে বিসিএস প্রিলির জন্য অনেক ফেমাস কোশ্চেন, যে এটা পরিমাপের যন্ত্র কোনটা বা এটা দিয়ে কি পরিমাপ করা হয়, এই ধরনের কোশ্চেনগুলো মোটামুটি দেখতে হয়। আচ্ছা, আরেকটা আমি একটু আগে যে কথাটা বললাম সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে এটার পাশাপাশি কি দিবেন, এটার পাশাপাশি হচ্ছে লাইভ এমসিকিউ এর মডেল টেস্ট দিবেন। এবং লাইভ এমসিকিউ এর মডেল টেস্টে আপনারা খারাপ করলে এটাতে হতাশ হবেন না। ওকে, আমি হচ্ছে এই যে সায়েন্স ইনশাল্লাহ আজকে শেষ হয়ে গেলে ম্যাথের মনে করেন যে ক্লাসগুলো নিয়েই আমি হচ্ছে আমার জার্নি শেয়ার ক্লাসটা নিব। হোপফুলি হচ্ছে এই সপ্তাহের মঙ্গল বা বুধবারে আমি হোপফুলি জার্নি শেয়ার ক্লাসটা নিতে পারবো। তো ওই জার্নি শেয়ার ক্লাসে আমি আমার লাইভ এমসিকিউ এর ফেইলিওরের মানে 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 ফেইলিওর আমি আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? হ্যাঁ, তো মানে ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানে লাইভ এমসিকিউতে কীরকম মার্ক পাইলে যে আপনি এক্সপেক্ট করতে পারেন যে আসলে প্রিলি পাস করা যায়, বা মানে কীরকম মার্ক পাইলেও আসলে হাল ছাড়া যাবে না, এই বিষয়টা আমি বুঝাবো। লাইভ এমসিকিউর কিন্তু সাবস্ক্রিপশন আমার এখন পর্যন্ত কেনা আছে। মানে লাইভ এমসিকিউ আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট, মানে বিশেষ প্রিলির প্রস্তুতির একটা অ্যাপ, এবং এখানের ব্যাখ্যা ট্যাখ্যাগুলো আসলে খুবই চমৎকার এবং ওদের রেফারেন্সগুলো খুবই অথেন্টিক। সো বিভিন্ন জায়গায় ঘুরতে হয় না, আসলে অনেক সময় বাঁচায় দেয়। হ্যাঁ, অনেক সময় এটা বাঁচায় দেয়।
মেজরিটি কেসে হচ্ছে ওদের রেফারেন্সগুলো আসলে জাস্ট ওইটা ফলো করলেই চলে। এবং আমার লাইভ এমসিকিউর হিস্ট্রি ইনশাল্লাহ আমি আমার জার্নি শেয়ার ক্লাসে দেখাবো। এবং তখন দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভাইয়া আসলে মানে এই নাম্বার পাইয়া ভাইয়া আপনি অ্যাডমিন এবং তারপর আবার ফরেন পাইছেন, ঠিক আছে? তখন আপনাদের কাছে ওই কনফিডেন্সটা কাজ করবে যে না, মানে ইটস পসিবল। হ্যাঁ, হতাশ হওয়ার যে কিছু নাই, এই জিনিসটা দেখাবো। তো আমার লাইভ এমসিকিউ এর মার্কগুলোও আমি দেখাবো ইনশাল্লাহ সেদিন। তো একটু ধৈর্য ধরবেন, আমাদের মোটামুটি আহ, আহ, মোটামুটি কি বলে এটাকে, কিছুদিন আমাদের ম্যাথটা মোটামুটি শেষ হয়ে গেলে, সায়েন্স আজকে এবং ম্যাথ শেষ হয়ে গেলে তারপর ইনশাল্লাহ জার্নি শেয়ার ক্লাস এই সপ্তাহে নিব। তো নিউটনের গতিসূত্র থেকে আপনারা মোটামুটি সবাই জানেন, ওই যে আপেল গাছের নিচের কাহিনী, এটা মোটামুটি আমাদের সবারই জানা। তো নিউটনের গতিসূত্রের ক্ষেত্রে যেহেতু এটা অনেক বিখ্যাত একটা ঘটনা, এটার সালটা একটু মনে রাখবেন। এটা হচ্ছে 1687 সাল, ঠিক আছে? এটা 1687 সাল। ওই সময় আইজ্যাক নিউটন তার হচ্ছে যে বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থের নামটাও জানতে হবে, ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। তো এখানে যদি তিনটা সূত্র দেন, এই তিনটা সূত্রের মধ্যে এগুলোকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র বলা হয় যথাক্রমে। তো প্রথম সূত্রের মধ্যে আসলে নিউটন যে কথাটা বলে, নিউটন বলে যে আহ, কি বলে নিউটন আসলে এখানের মধ্যে যে কথাটা বলে যে প্রথম সূত্রের ভিতরে, যে বাহ্যিক কোনো বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে যদি আমি বাধ্য না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু মানে চিরকাল গতিশীল থাকবে। মানে আপনি যদি কোনো এক্সটার্নাল ফোর্স না দেন, তাহলে যে বস্তুটা থেমে আছে এটা আজীবন থেমে থাকবে, আর যে বস্তুটা মনে করেন চলতেছে এটা আজীবন চলতে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল কোনটা? সেকেন্ড ল হচ্ছে যে কোনো বস্তুর, আপনার তো একটা ভর আছে তাই না, এবং আপনার একটা বেগ আছে। মনে করেন যদি আপনি কোনো একটা সার্টিন বেগে আপনি দৌড়াচ্ছেন, তাহলে আপনার একটা মানে ভর আছে এবং আপনার একটা বেগও আছে। তো এই ভর সরি এবং বেগের এই যে গুণফল, এটাকে বলা হয় হচ্ছে ভরবেগ। তো যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মনে করেন আপনি দাঁড়াইছিলেন, আপনি এই জায়গাটায় দাঁড়াইছিলেন, আপনি সেখান থেকে ঝাইরা দৌড়ানো শুরু করলেন, তাহলে এই অবস্থায় আপনার একটা ভরবেগ আছে। এবং যখন আপনি দৌড়ানো শুরু করেছেন তখন এই অবস্থায় আপনার একটা ভরবেগ আছে। এই দুটো ভরবেগের পরিবর্তনের হার এই বস্তুটার উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেই বল প্রয়োগের সমানুপাতিক। মানে সহজ কথা, মনে করেন এখানে একটা ফুটবল আছে এবং এই ফুটবলটা প্রথমে স্থির অবস্থায় ছিল, আপনি জোরে এখানে একটা মনে করেন যে কিক মারলেন এবং এই বলটা গতিশীল হওয়া শুরু করলো। তো প্রাথমিকভাবে বল এই যে ফুটবল যেটা ছিল সেটার একটা ভর বেগ ছিল, কারণ এটার একটা ভরও আছে, এটার একটা বেগও আছে ইনিশিয়াল অবস্থায়। যদি স্থির থাকে তাহলে বেগ শূন্য হবে। আর ওই একই বস্তু বা ওই একই ফুটবলটা যদি আপনি সজোরে লাথি মারার পর যে বেগটা অর্জন করলো, তখনও তার একটা ভরবেগ আসলো। এই যে ভরবেগের যে পরিবর্তনটা হইলো, এইটা এইটার যে পরিবর্তনের যে হারটা মানে বা কতটুকু পরিবর্তন হবে, এটা ডিপেন্ড করবে আপনি কত জোরে বলটাতে লাথি মারছিলেন সেই জিনিসটা। কেমন? তা এটা তো মনে করেন যে খুব বেসিক কমন সেন্স মনে হয় না, যে বলে যদি আমি আস্তে করে টোকা মারি তাহলে আস্তে যাবে, জোরে যদি টোকা মারি তাহলে খুব জোরে যাবে। হ্যাঁ, নিউটন আসলে দ্বিতীয় সূত্রে এই কথাটাই বলছে। আমরা আসলে অনেক কঠিন করে যখন আমরা বলি যে লাইন বাই লাইন যখন এমনি পড়ার চেষ্টা করি, তখন আমাদের কাছে মনে হতে পারে যে একটু কঠিন। আসলে বিষয়টা ওরকম না। হ্যাঁ, আমাদের কমন সেন্স মানে আপনি ন্যাচারালি যেটা দেখেন, আসলে ফিজিক্স কি, মানে ন্যাচারাল যে ইনসিডেন্ট যেগুলো হয় এগুলোকেই কোনো না কোনো সূত্রের মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করে। কেমন? এটাই হচ্ছে ফিজিক্স। ফিজিক্স কিন্তু ওই নেচারের মধ্যে কোনো নতুন মানে নেচারের মধ্যে কোনো নতুন ফর্মুলা কিন্তু মানে আবিষ্ট করে না, প্রবিষ্ট করে না, যে নেচারের মধ্যে এই জিনিসটা নাই আমি হচ্ছে এই জিনিসটা দিয়ে দিলাম, এরকম কখনোই না। অলরেডি যেটা আছে সেটাকে কোনো না কোনো ফর্মুলায় ফেলে এটাকে ইউনিফর্ম একটা ফর্মুলায় নিয়ে আসার চেষ্টা করে, বা এখান থেকে আসলে অন্তর্নিহিত যদি কোনো রুলস আসলে থাকে সেই রুলসটা ডিরাইভ করার চেষ্টা করে। আচ্ছা, এইবার আমরা নিউটনের তৃতীয় সূত্র বলে যে প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা মোটামুটি আমাদের সবার জন্য খুবই কমন, এটার সাথে আমরা অনেক পরিচিত। যে যে কোনো ক্রিয়া, যেমন আপনি সে ফর এক্সাম্পল আপনি নৌকার একদম নদীর পাড়ে আছেন বা পুকুরের পাড়ে আছেন, আপনি নৌকায় বসা আছেন বা নৌকায় দাঁড়ানো আছেন, এখান থেকে মনে করেন আপনি এভাবে যদি লাফ দেন তাহলে নৌকাটা আবার পিছনের দিকে চলে যাবে। তো এরকম আর কি বিষয়গুলো, যে প্রত্যেকটা ক্রিয়ারই এরকম হচ্ছে একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, যে আপনি লাফ দিয়েছেন এদিকে এবং নৌকাটা চলে যাবে এদিকে। একই রকমভাবে যখন আপনারা যখন পুলিশ ক্যাডার হবেন, যখন হচ্ছে আপনারা হচ্ছে সারদায় সে ফর এক্সাম্পল বন্দুকের ট্রেনিং করবেন, তো আপনাদের তো মনে করেন যে যে ভারী ভারী মনে করেন যে যে রাইফেলগুলো আছে এগুলো দিয়ে আপনাদের শুটিং প্র্যাকটিস করতে হবে। তো এটা যখন কাঁধের উপর রেখে বা হাতের উপর রেখে যখন শ্যুট করবেন,
তখন দেখবেন যে বন্দুক এর গুলি সামনের দিকে যায়, কিন্তু বন্দুক পেছনের দিকে আসে। সো এটা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্রের একটা প্রকৃষ্ট এক্সাম্পল। আরেকটা হচ্ছে যে গ্যালিলিও সূত্র। তো একটা হচ্ছে যে কোনো চলন্ত বস্তুর জন্য বা যে কোনো একটা গতিশীল বস্তুর জন্য নিউটনের তিনটা সূত্র, আর যে কোনো বস্তু যেটা হচ্ছে উপর থেকে পড়তেছে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে পড়তেছে, এই ধরনের পড়ন্ত বস্তুর জন্য গ্যালিলিও সাহেবের সূত্র আছে, এবং গ্যালিলিও সাহেব এটার জন্য তিনটা সূত্র দিছে। এর মধ্যে প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে, মনে করেন যে এই অবস্থান থেকে এখান থেকে একটা বস্তু পড়তেছে, এখান থেকে একটা বস্তু পড়তেছে, এই বস্তুটা মনে করেন যে এটা সে ফর এক্সাম্পল মনে করেন যে লোহা, আর এই যে বস্তুটা এটা মনে করেন যে সে ফর এক্সাম্পল এটা কপার, হ্যাঁ, এই ইউ অরাম, অরাম হচ্ছে কপার, আর এফি ফেরাস, ফেরাস মানে হচ্ছে আয়রন। তো স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে যদি আপনি দুইটা বস্তুকে ছেড়ে দেন এবং এরা যদি মুক্তভাবে পড়তে পারে, কোনো বাধা রাধার সম্মুখীন না হয়, এবং আপনি কপারও ফেললেন, আয়রনও ফেললেন, এবং সেই সাথে আপনি মনে করেন যে একটা তুলা ফেললেন, ওকে, কিছু তুলা, সেম হাইট থেকে আপনি কিছু তুলাও ফেললেন, তো দেখা যাবে যে এরা সবাই একই সাথে, এরা 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 সবাই কি করবে? এরা সবাই একই সাথে মনে করেন যে ভূমিতে পতিত হবে। কি হবে এরা? এরা সবাই একই সাথে ভূমিতে পতিত হবে। এটা হচ্ছে প্রথম সূত্র, যে স্থির অবস্থান থেকে আপনি যদি মনে করেন একই হাইট থেকে বিনা বাধায় কোনো বস্তুকে যদি আপনি পড়তে দেন, এটা সমান সময় সমান দ্রুত অতিক্রম করবে। এটা হচ্ছে মনে করেন কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না যে বস্তুটার ওজন কত, ওই বস্তুটার মানে উপর অন্যান্য এক্সটার্নাল ফোর্স যদি কাজ না করে। যেমন আমি কি কি বললাম, একটা বললাম আয়রন, একটা বললাম হচ্ছে আমি কপার, আর একটা বললাম তুলা। চিন্তা করেন তার মানে তুলা কত হালকা এবং বাকিগুলো কত ভারী। এবং এই সেম এক্সপেরিমেন্টটা কিন্তু গ্যালিলিও সাহেব করেছিলেন। এটা করেছিলেন হচ্ছে গিনি ও পালক পরীক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? গিনি ও পালক পরীক্ষা। তো গিনি হচ্ছে একটা মানে ধাতব পদার্থ যেটা হচ্ছে বেশ ভার, এবং পালক তো বুঝতেই পারতেছেন পালক তো অনেক হালকা। এই দুটাকে তিনি একইভাবে উপর থেকে নিচে ছেড়ে দিয়েছেন। দেখা গেছে যে একটা যখন বায়ুশূন্য একটা কাচের মানে মিডিয়ামের ভিতরে রেখে যখন দুটোকে একই সাথে ছেড়ে দেওয়া হলো, তখন দুটা একই সময়ে মাটি স্পর্শ করলো। সো সেকেন্ড লটা কি? সেকেন্ড লটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তো মনে করেন যে এই একটা বস্তু পড়ন্ত বস্তু, এই একটা পড়ন্ত বস্তু, এ মনে করেন নিচের দিকে পড়তেছে, আবার এই ভদ্রলোকও নিচের দিকে পড়তেছে, ঠিক আছে? আচ্ছা, এখন স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, মনে করেন আহ, এই বস্তুটা থেকে মনে করেন যে যেই সময়ে পড়েছে, সময় অতিবাহিত হয়েছে, সেই সময়টা হচ্ছে টি। টি টি স্ট্যান্ডস ফর টাইম। যতটুকু সময় অতিবাহিত হয়েছে সেটা হচ্ছে টি। এই টি সময় পরে মনে করেন যে সে একটা বেগ অর্জন করেছে, এই বেগটা হচ্ছে ভি। তাহলে এই যত সময় অতিবাহিত হবে তার বেগ তত বাড়বে। এটার মূল কথা হচ্ছে এইটা। কথা বুঝতে পারছেন? মনে করেন কোনো একটা বস্তুকে আপনি 6 তলা থেকে নিচের দিকে ফেলছেন, আবার আবার আপনি করছেন কি, আবার আপনি ওই একই বস্তুটাকে 2 তলা থেকে ফেলছেন। তাহলে গ্যালিলিও সাহেব বলে আপনি যখন ওই 6 তলা থেকে ফেলছেন, তখন ওই বস্তুটা যখন নিচে পড়তে থাকবে, তখন সেটা অনেক জোরের বেগে পড়বে, অনেক জোরে পড়বে। আবার আপনি 2 তলা থেকে যখন ফেলবেন, তখন এটা অত জোরে পড়বে না। এটাও কিন্তু একদম বেসিক আপনার কমন সেন্স। আপনি নিজে একটু চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন, ও হ্যাঁ, এটাই তো হওয়ার কথা। যত উপর থেকে ফেলবো তত অনেক সময় পাবে, আস্তে আস্তে তাদের বেগ বাড়তে 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 সে কী করবে? সে নিচে যখন পড়বে অনেক জোরে সে পড়বে। আবার যদি আমি অল্প ডিস্টেন্স থেকে কোনো কিছু ফালাই, তাহলে সে অনেক আস্তে পড়বে। তো এটাই হচ্ছে গ্যালিলিও সেকেন্ড লতে, মানে আমাদের অলরেডি নেচারের মধ্যে যেই লটা আছে, সেই লটাকে তিনি এক্সপ্লেন করছেন। ওকে, আচ্ছা, থার্ড যে ল সেটা কি? সেটা হচ্ছে যে দুইটা মানে বস্তু মনে করেন যে আহ, দুইটা বস্তু সে বিনা বাধায় যদি আমি পড়তে দিই, হ্যাঁ, বিনা বাধায় যদি আমি পড়তে দিই, তো যেই বস্তুটা বেশি সময় ধরে পড়বে সেই বস্তু মনে করেন বেশি দূরত্ব অতিক্রম করবে। এইটা মনে করেন যে খুবই আরও কমন সেন্স। মনে করেন কোন একটা বস্তুকে আপনি 2 তলা থেকে ফালাইছেন, হ্যাঁ, মনে করেন আপনি 2 তলা থেকে ফালাইছেন, এবং 2 তলা থেকে ফালাইছেন, এটা মনে করেন যে 2 সেকেন্ডের মধ্যে পড়ে গেছে। আর একটা বস্তুকে আপনি 6 তলা থেকে ফালাইছেন, এই 6 তলা থেকে যখন ফালাবেন এটার জন্য মনে করেন 5 সেকেন্ড লাগছে। তো গ্যালিলিও সাহেব বলল যে যেটার পৌঁছাইতে 2 সেকেন্ড লাগে, হ্যাঁ, যেটা পৌঁছাইতে 2 সেকেন্ড লাগে আর যেটা পৌঁছাইতে 5 সেকেন্ড লাগে, এই যে দুইটার মধ্যে ডিফারেন্স, তো 2 সেকেন্ডে যেটা লাগে আর 5 সেকেন্ডে যেটা লাগে, যেটা সময় বেশি লাগবে সেটা বেশি দূরত্বও অতিক্রম করবে, সেটা বেশি উচ্চতাও অতিক্রম করবে। মানে ইজেন্ট ইট ভেরি অবভিয়াস যে আমি যখন বললাম আমি 6 তলা থেকে একটা জিনিস ফালাইছি, এটার 5 সেকেন্ড লাগছে পড়তে,
আর আমি 2 তলা থেকে একটা জিনিস ফালাইছি, এটা মনে করেন 2 সেকেন্ড লাগছে, তাহলে যেটা 5 সেকেন্ড লাগছে যেটা নামতে, তাহলে সেটা যে বেশি দূরত্ব অতিক্রম করবে, ইজেন্ট ইট ভেরি অবভিয়াস? ডেফিনেটলি দিস ইজ ভেরি অবভিয়াস। এবং এই সূত্রটাকে তিনি এক্সপ্লেন করেন কি, যে যে দূরত্বরা অতিক্রম করবে সেটা ওই সময়ের বর্গের সমানুপাতিক। সেটা ওই সময়ের কি, ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে গ্যালিলিও সাহেবের 3টা ল। জাস্ট এই 3টা ল সম্পর্কে আমরা একটু জানলাম। আমরা নিউটন সাহেবের 3টা ল জানলাম, গ্যালিলিও সাহেবের 3টা ল জানলাম। এবার আমরা বলবো কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল। এই জায়গাটা থেকে একটু মনোযোগ দিবেন, দেখবেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আপনার হাতে কোনো একটা রশি আছে, এই রশির মাথায় আপনি একটা মার্বেল, এটা মনে করেন আপনার একটা মার্বেল, এই রশির মাথায় আপনি একটা মার্বেল বেঁধে নিয়ে, আর এটা মনে করেন আপনার রশি, আপনি মনে করেন কোনো একটা রশির মাথায় কোনো একটা মার্বেল বেঁধে নিয়ে আপনি এভাবে ঘুরাচ্ছেন। তো মনে করেন ঘুরাচ্ছেন, আপনি যে কোনো মুহূর্তে যদি আপনি রশিটা ছেড়ে দেন, তাহলে মার্বেল কোন দিকে যাবে বলেন তো? মার্বেল মনে করেন এদিকে ছিটকে যাবে, মানে মার্বেল বাহিরের দিকে যাবে। কোন দিকে যাবে? মার্বেল বাহিরের দিকে যাবে। তার মানে হচ্ছে রশিটা তাকে ভিতরের দিকে আটকায় রাখতেছিল। এই যে মার্বেল যে কোনো অবস্থায় ছেড়ে দিলেই যে সে বাইরের দিকে যেতে চায়, এটাকে বলা হয় মার্বেলের কেন্দ্র বিমুখী আচরণ। কি আচরণ? কেন্দ্র বিমুখী আচরণ। কারণ কি? কারণ হচ্ছে মার্বেলের বৃত্তাকার পথে বা কেন্দ্র কেন্দ্র মানে যে কোনো একটা বস্তু যদি মানে বৃত্তাকার পথে ঘুরে, যার যে বৃত্তার একটা কেন্দ্র আছে, ওই বৃত্তাকার পথে যদি কোনো একটা বস্তু ঘুরে, তাহলে ওই বস্তুটার কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে পড়ার একটা প্রবণতা তৈরি হয়। এটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। হ্যাঁ, এটাকে কি, এটা এটা আহ, মানে এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। হ্যাঁ, আচ্ছা। এখন আবার এই রশিটা যে ধরে রাখছে, এই যে কেন্দ্র বিমুখী বল, মনে করেন আপনি রশি দিয়ে যখন ধরে রাখতেছেন, তখন কিন্তু সে বাইরের দিকে যাচ্ছে না, তখন কিন্তু বৃত্তাকার পথে ঠিকই ঘুরতেছে। তার মানে ওই জিনিসের কেন্দ্র বিমুখী বল এর সমপরিমাণ একটা কেন্দ্রমুখী বল, একটা কি, একটা কেন্দ্রমুখী বল আপনার রশির মাধ্যমে আপনি জেনারেট করতেছেন, যার ফলে মার্বেলটা মার্বেলের জায়গায় আছে। তাহলে আমরা বুঝলাম বৃত্তাকার পথে যদি যে কোনো কিছু ঘুরে, তাহলে এর উপর প্রযুক্ত 2টা বল থাকবে। একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, যেটা ওই বস্তুটাকে কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে পড়তে প্রবণতা তৈরি করবে। আরেকটা হইতেছে কেন্দ্রমুখী বল। আরেকটা হইতেছে কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বলটা কি? যেমন হচ্ছে রশি, এটা হচ্ছে কেন্দ্রর মুখের দিকে বা কেন্দ্রের দিকে ধরে রাখতেছে, কেন্দ্র বিমুখী বলকে নেগেট করতেছে। এই সেম এক্সাম্পলটা আমরা এখন যদি বলি যে মনে করেন আপনি একটা প্লেট নিছেন, এই প্লেটের যে প্লেটগুলো হচ্ছে মনে করেন যে এই বর্ডারটা একটু উঁচু। হ্যাঁ, আমাদের আগের দিনের যে কাঁসার যে প্লেটগুলো, আপনারা যদি দেখে থাকেন, আগের দিনের যে কাঁসার প্লেটগুলো, এগুলোর কিন্তু বর্ডার অনেক উঁচু ছিল। এখন তো আমরা মনে করেন যে খুব স্টাইলিশ প্লেট ইউজ করি, যেগুলোতে মনে করেন যে মানে ডাল আসলে খাওয়া খুব ভেরি মানে রিস্কি। আগের দিনে আসলে এরকম কাঁসার প্লেট পাওয়া যেত, কাঁসার প্লেটের বর্ডারগুলো হচ্ছে অনেক উঁচা থাকতো। হ্যাঁ, তো এগুলোতে মনে করেন ডাল আবার খুব কমফোর্টেবলি খাওয়া যেত, এটা নিয়ে কোনো টেনশন নাই। বাট আজকের দিনের যে ফ্ল্যাট যে প্লেট, এখনকার তো সিরামিক্সের ডিজাইন, সেটা হচ্ছে একদম ফ্ল্যাট। হ্যাঁ, এটার মধ্যে মনে করেন ডাল নেওয়াটাও খুব চ্যালেঞ্জ। তো এইরকম যদি কোনো একটা কাঁসার প্লেটে আপনি যদি মনে করেন কোনো একটা মার্বেল নিয়ে এভাবে ঘুরিতে থাকেন, তো খেয়াল করেন আপনি যদি মার্বেলটা নিয়ে এভাবে ঘুরাতে থাকেন, যদি এই এটা আপনি কাঁসার প্লেটে নিলেন, আরেকটা হচ্ছে আধুনিক যুগের যে মডার্ন যে প্লেটগুলো আছে, যেগুলোতে মনে করেন যে কোনো বর্ডার নাই, সেরকম একটা প্লেটে নিলেন, তাহলে এটা হচ্ছে মনে করেন যে আগের যুগের যে কাঁসার যে প্লেটটা, আর এটা হচ্ছে মডার্ন সিরামিকের প্লেট। ঠিক আছে? আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে, আপনারা সবাই একটু আমাকে অ্যান্সার দেন। সিরামিক, আচ্ছা। তো এইখানে কি বলে, আপনারা বলেন যে আমি যদি মার্বেলটাকে মনে করেন প্লেটের এই চারপাশে এভাবে যদি ঘুরাতে চাই, যে এখানে যে ছবিটা দেওয়া আছে, যেভাবে যদি আমি মনে করেন যে চারপাশে এভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরাতে চাই, আমি কি মডার্ন সিরামিকের যে প্লেটগুলো যেগুলোর কোনো বর্ডার নেই সেখানে ঘুরাতে পারবো, নাকি আমি যে কাঁসার প্লেটটা আছে যার একটা বর্ডার আছে সেখানে ঘুরাতে পারবো? বলেন তো। তো মডার্ন সিরামিকের যে প্লেট, সেখানে তো আমরা ডালই রাখতে পারি না, সেখানে আবার মার্বেল কিভাবে রাখবো, তাই না? এটা তো খুবই একটা মানে বুঝেই যাচ্ছে যে সেখানে মডার্ন যে সিরামিকের প্লেটটা, সেখানে যদি আমরা কোনো কিছু রাখার চেষ্টা করি, তাহলে তো মানে মানে সেটা আহ, সেটা মনে করেন যে কি হবে, সেটা সেটা বাইরের দিকে ছিটকে পড়ে যাবে। বাট কাঁসার প্লেটে হলে কি হবে, সেটা প্লেটের মধ্যে থাকবে। এবার দেখেন, এতক্ষণ ধরে যে কাঁসার প্লেট আর মডার্ন সিরামিকের প্লেট নিয়ে যে আমরা বকবক করলাম, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হইলো, আমরা একটু আগে পড়লাম যে কোনো বস্তুকে যদি আমি বৃত্তাকার পথে ঘুরাই, তাহলে কি তৈরি হয়? তাহলে এর একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হয়, এবং এর একটা কেন্দ্রমুখী বল
জেনারেট করতে হয়, যদি কেন্দ্রবিমুখী বলটা আমি জেনারেট করতে না পারি, তাহলে বস্তুটা বাইরে ছিটকে পড়বে। এবার খেয়াল করেন, মডার্ন সিরামিকের প্লেটের মধ্যে যখন আমি মার্বেলটা ঘোরানোর চেষ্টা করব, তখন ওই ম- আহ, যখন কেন্দ্র বা বৃত্তাকার পথে যে কোনো কিছুকে ঘোরানোর চেষ্টা করলে একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হয়। তো ওই মডার্ন সিরামিকের প্লেটে কেন্দ্র বিমুখী বল তৈরি হয়েছে, বাট ওইটার এগেইনস্টে কেন্দ্রমুখী বল তৈরি করার মতো কোনো কিছু নাই। না কোনো রশি আছে, না কোনো বর্ডার আছে, এরকম কিছুই নেই। দ্যাটস ওয়াই কি হয়েছে, ওটা বাইরে চলে গেছে। ওয়ারাস যে কাঁসার যে প্লেটটা, সেই কাঁসার প্লেটে যে কেন্দ্রবিমুখী বল, বাইরের দিকে যে বলটা কাজ করে, আর ওই প্লেটের যে বর্ডার, সেই বর্ডারটা আমি যে বাঁকা করে দিছি কিছু, বা প্লেটের বর্ডারটা যে একটু উঁচু আছে, এই উঁচু বর্ডারটা কেন্দ্রমুখী বল তৈরি করার কাজ করে। কি বললাম, যে কাঁসার প্লেটের কাঁসার প্লেটের যে বর্ডার কি করে, কেন্দ্রমুখী বল তৈরির কাজ করে। দেখেন এটা বুঝছেন কিনা, যে কাঁসার যে প্লেটটা, সেই কাঁসার প্লেটে তো আমরা দেখলাম এটা ঘুরে পড়ে গেল না, কিন্তু সিরামিকের প্লেটে ঘুরে পড়ে গেল। কারণ কি, আমরা তো একটু আগে পড়ে আসছি, কেন্দ্রবিমুখী বল থাকবে, কেন্দ্রমুখী বল থাকবে। তাহলে কেন্দ্রবিমুখী বলের যদি এগেইনস্টে কোনো কেন্দ্রমুখী বল আমি জেনারেট করতে না পারি, তাইলে ওই জিনিস বৃত্তাকার পথে ঘুরবে না। তাইলে আমরা বুঝলাম যে ওই মার্বেলের ক্ষেত্রে রশি যে কাজ করছে, রশি দিয়ে যেমন আমরা টেনে রাখতে পারছি, কাঁসার প্লেটের ক্ষেত্রে কাঁসার প্লেটের বর্ডারটা যে একটু বাঁকা, এই বক্র অংশটাও কি করছে, কেন্দ্রমুখী বল জেনারেট করছে। কথা কি বুঝতে পারছেন? কাঁসার মুখের যে বর্ডারটা, সেটা কেন্দ্রমুখী বল তৈরি করার চেষ্টা করছে বা কেন্দ্রমুখী বল তৈরি করছে। এইবার আসেন এইবার আসেন যে মেইন জায়গা, কেন আমরা এতক্ষণ কাঁসার প্লেট কেন্দ্রবিমুখী বল, এটা আমরা এতক্ষণ কেন বুঝলাম? এটা আমরা বুঝছি একটা কারণে। কারণ মনে করেন যে কোনো একটা গাড়ি যখন যখন রাস্তায় কোনো একটা গাড়ি চলে, মনে করেন কোনো একটা বাঁক নিচ্ছে, তো বাঁকগুলো কি হয়, মনে করেন যে এখানে একটা গাড়ি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা এরকম ভাবে কি হচ্ছে, এই গাড়িটা এভাবে বাঁক নিচ্ছে, মানে এদিকে যাচ্ছে, একটু বক্রাকার পথে যাচ্ছে। তো যে কোনো কিছু যখনই বক্রাকার পথে যায়, সেটা তো কোনো না কোনো বৃত্তের কেন্দ্র, তাই না? একটু চিন্তা করেন, যে কোনো কিছু, যে কোনো একটা রাস্তা, মনে করেন এইখানে আপনি একটা রাস্তা, আপনি মনে করেন যে এইখানে একটা রাস্তা আছে, এই রাস্তায় আপনি এভাবে যাচ্ছেন, মনে করেন এটা একটা রাস্তা। তো এই রাস্তাটা তো ডেফিনেটলি কোনো না কোনো কিসের, এই রাস্তাটা হচ্ছে কোনো না কোনো একটা বৃত্তের কি, কোনো না কোনো একটা বৃত্তের অংশ। এই রাস্তাটা কি কোনো না কোনো বৃত্তের অংশ না? তো যখন কোন একটা গাড়ি রাস্তার উপরে দিয়ে চলছে, তখন ডেফিনেটলি যেহেতু বৃত্তাকার পথে কোনো একটা বৃত্তের অংশ হয়ে যাচ্ছে, তখন তাহলে ডেফিনেটলি তখন কি জেনারেট হবে, তখন জেনারেট হবে হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কি জেনারেট হবে, কেন্দ্র বিমুখী বল। ওকে, একটু আগে আমরা যেটা দেখলাম, কেন্দ্র বিমুখী বল। ওকে, তাহলে যে কোনো একটা গাড়ি যখন বৃত্তাকার পথে থাকবে এই জায়গায়, তখন এটা কি জেনারেট করবে, এটা জেনারেট করবে হচ্ছে কেন্দ্র বিমুখী বল জেনারেট করবে। তাইলে এই গাড়িটা তো তাহলে ছিটকে পড়ার কথা। একটু আগে আমরা দেখে আসছি কি, সিরামিকের প্লেট, এটার উপর মার্বেল থাকতে পারে না, কিন্তু কাঁসার প্লেট, এটার উপর মার্বেল আবার থাকতে পারে। কারণ কি, কারণ হচ্ছে ওই যে কাঁসার প্লেটের সাইডটা বাঁকা। তার মানে এখানে কেন্দ্র বিমুখী বল যেটা তৈরি হচ্ছে, গাড়িকে তো আমি আর কোনো রশি দিয়ে টেনে ধরে রাখতে পারবো না, তাই না? সো গাড়ি তো গাড়ির মতো করে যাবে, গাড়ি বলেন বাস বলেন, এটা তো এদের মতো করে যাবে। তো এদের জন্য একটা কেন্দ্রমুখী বল তৈরি করার জন্য এই কারণে রাস্তা কিছুটা বাঁকা রাখা হয়। এই দেখেন, এই যে রাস্তাটা কিন্তু কিছু পরিমাণ বাঁকা, এই রাস্তাটা কিন্তু সোজা না, স্ট্রেইট না। এই রাস্তাটা মনে করেন যে যে মানে সে ফর এক্সাম্পল এখানে থিটা কোণ পরিমাণ বাঁকা। ওকে, সো এই যে আমি কাঁসার প্লেট যেমন বাঁকা করে দিয়ে একটা কেন্দ্রমুখী বল তৈরি করছি, এইখানেও আমরা এই যে এই যে যে রাস্তায় গাড়িটা চলছে, এই রাস্তাটাকে আমরা বাঁকা করে আমরা কি করছি, আমরা কেন্দ্রমুখী বল জেনারেট করার চেষ্টা করছি, কেন্দ্রমুখী বল জেনারেট করার চেষ্টা করছি। এটাই হচ্ছে, এটাকেই বলে ব্যাংকিং। এটাকে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে ব্যাংকিং। এই ব্যাংকিং মানে হইলো যে এই কি বলে, হাইওয়েগুলোতে বা হচ্ছে বড় যে রাস্তাগুলো আছে, যে রাস্তায় গাড়ি ঘোড়া অনেক দ্রুত হয়তো বা চলবে, সেই রাস্তায় আমরা এই রাস্তাটাকে একটু বাঁকা করে তৈরি করি। কারণ কি, যাতে করে গাড়িটা এই যখন মোড় নেয় বা বক্র কোনো পথে চলে,
যাতে করে কেন্দ্র বিমুখী বলের কারণে সে ছিটকে না পড়ে। কথা কি বুঝছেন? যাতে ছিটকে না পড়ে। এখন মনে করেন যে তারপরেও দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনারা শুনে থাকবেন যে যখন আপনারা হাইওয়েতে বাড়ির দিকে যান, আপনারা দেখেন না মাঝে মধ্যে লেখা থাকে যে ঝুঁকিপূর্ণ সড়ক অথবা দুর্ঘটনাপ্রবণ সড়ক। হ্যাঁ, তো এই সাধারণত দেখা যায় যে আহ, গাড়ি ঘোড়াগুলা মনে করেন যে এই ব্যাংকিং সার্টেন ব্যাংকিং কোণে একটা নির্দিষ্ট স্পিডে যদি চালায়, তাহলে এই কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বলার কারণে সে রাস্তার উপর স্থির থাকতে পারবে। বাট যদি এমন হয় সে গতি অনেক বেশি, তাহলে ওই যে পরিমাণ কেন্দ্রবিমুখী বল তৈরি হয়ে যায় সেটার এগেইনস্টে প্রপার ওই ব্যাংকিং কোণ যতটুকু দেওয়া আছে, মানে রাস্তাটা যতটুকু বাঁকা, তো অতটুকু পরিমাণ কেন্দ্রমুখী বল তো তৈরি হবেই। কিন্তু গাড়ির গতির কারণে তৈরি হবে কেন্দ্র বিমুখী বল। তো গতি যদি অনেক মাত্রাতিরিক্ত বেশি হয়, যার ফলে কেন্দ্র বিমুখী বলটা মনে করেন যে অনেক বেশি, সেই তুলনায় কেন্দ্রমুখী বলটা ওইরকম না, তাহলে সেক্ষেত্রে গাড়িটা সেখান থেকে ছিটকে পড়ে। আপনারা কিন্তু প্রায় এরকম নিউজ দেখবেন যে বাস মনে করেন খাদে পড়ে গেছে, পাশের খালে পড়ে গেছে, অথবা হচ্ছে পাশের পিলারে ইয়া হয়ে গেছে। আপনারা ম্যাক্সিমাম কেসে দেখবেন যে যদি ওগুলা স্ট্রেইট কোনো রাস্তা না হয়, দেখবেন যে ওগুলা ইউজুয়ালি একটা কার্ভড কোনো একটা রাস্তা। যে কার্ভড রাস্তাতে ওই গাড়িটার হয়তো বা আরেকটু স্লো করার প্রয়োজন ছিল, কারণ রাস্তাটা যে পরিমাণ যতটুকু বাঁকা আছে অত পরিমাণ কেন্দ্রমুখী বল তাকে দিতে পারবে। বাট সে যদি গতি এত বেশি রাখে যেটার জন্য মনে করেন যে প্রচুর পরিমাণ কেন্দ্র বিমুখী বল তৈরি হয়, তাহলে কিন্তু সে সেই জায়গাটায় স্থির থাকতে পারবে না। ওকে, হ্যাঁ, সে জায়গায় কিন্তু স্থির থাকতে পারবে না। সো এই বিষয়টাই হচ্ছে কি, এই বিষয়টাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের মূল বিষয়, এবং এটাই হচ্ছে ব্যাংকিংয়ের মূল বিষয়। তো আহ, আশা করতেছি আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে মনে করেন যে এই যে প্লেট, থালা, বাটি এবং হচ্ছে ডাল ডাল খেতে পারি এবং পারি না, এটার মাধ্যমে ব্যাংকিংটা খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করতেছি যে আপনি এখন যে কাউকে আপনি ব্যাংকিং নিয়ে আপনি একটা লেকচার দিতে পারবেন, আমি আশা করি, বা আপনি বুঝাইতে পারবেন যে ব্যাংকিং বিষয়টা আসলে কি, বা গাড়ি ঘোড়াগুলো আসলে কিভাবে চলা উচিত। অথবা আপনার জন্য টাস্ক হইলো আপনি যখন নেক্সট টাইম আপনি যখন এরকম মানে হাইওয়েগুলোতে উঠবেন, আপনি বা আমাদের নর্মাল রাস্তায়ও দেখতে পারেন, দেখবেন যে রাস্তাটা ঢালু। রাস্তা কিন্তু একেবারে স্ট্রেইট বানায় না, এটা একটু খেয়াল করে দেখবেন। কোনো রাস্তাই স্ট্রেইট বানায় না, রাস্তাগুলো একটু ঢালু করে বানায়। এর একটা রিজন হচ্ছে মনে করেন যাতে ওয়াটার ক্লগড না হয়, এটা একটা রিজন আছে। এছাড়া আরেকটা রিজন হচ্ছে ব্যাংকিং। ওকে, তো আশা করছি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন আহ, কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল। সো যেহেতু আমাদের সিলেবাস এটা আছে, ব্যাংকিংটা একটু বুঝতে পারলেন, এবং ব্যাংকিং থেকে এখান থেকে যা কোশ্চেনই আসুক না কেন, আশা করতেছি আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে কেন্দ্রমুখী, কেন্দ্র বিমুখী, ঠিক আছে, এরপর হচ্ছে ব্যাংকিং কোড রাখা হয় কি কারণে, এই বিষয়গুলো আশা করতেছি আপনারা এখন ক্লিয়ার আছেন। দেন হচ্ছে আমরা কিছু রাশি এবং এককগুলো দেখবেন, এগুলো নিয়ে আমি আর এক্সপ্লেইন করব না, যে দৈর্ঘ্য, ভর, সময়, এগুলোর এফপিএস, সিজিএস, এমকিএস পদ্ধতিতে এগুলোর যে ইউনিট যেগুলো আছে, সেই ইউনিটগুলো একটু দেখার চেষ্টা করবেন। এখানে আরও কিছু ইউনিট আছে, সবগুলো স্লাইডে দেওয়া থাকবে। কিছু পরিমাপক যন্ত্র আছে, আমি আগেই বলছি পরিমাপক যন্ত্রগুলো হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। ক্যালোরিমিটার, রেইন গেজ, অ্যানিমোমিটার, ফ্যালোমিটার, সেক্সটেন্ট যন্ত্র, হাইগ্রোমিটার, হাইড্রোমিটার, এই বিষয়গুলো হচ্ছে বিভিন্ন পরিমাপক যন্ত্র। তো এগুলো একটু দেখবেন। অথবা এই যে যেমন দেখেন পাওয়ার থ্রেশার, অডিও ফোন, রাডার, রেডিয়েটর, কোনটা দিয়ে কি কাজ করে, এখানে সবগুলা লিস্ট দেওয়া আছে। আরেকটা যেটা জানতে হবে সেটা হইল যে বিভিন্ন যে রাশি আছে সেই রাশিগুলোর একক এবং এগুলোর মাত্রা, এগুলোর সিম্বল, মানে এগুলোর মাত্রা কি দ্বারা প্রকাশ করা হয়, কেমন? যেমন দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, সময়ের মাত্রা হচ্ছে টি, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এ, তাপমাত্রা হচ্ছে কেলভিনের জন্য কে, পদার্থের পরিমাণ হচ্ছে মোল, এমওএল, আর হচ্ছে এটা হচ্ছে দীপন তীব্রতা না, এটা হচ্ছে দীপন তীব্রতা। ঠিক আছে, এটা হচ্ছে ক্যান্ডেলা, সি ডি। দীপন তীব্রতা অ্যাকচুয়ালি আলোর সাথে রিলেটেড। হ্যাঁ, আচ্ছা। তো এই যে এগুলো প্রতীক যেগুলো, এটা হচ্ছে আসলে এটার মাত্রা, এটাকে বলা হয় হচ্ছে ফিজিক্সের ভাষায় এগুলোর মাত্রা। তো দৈর্ঘ্য, ভর, এটার মাত্রাগুলো অবশ্যই অবশ্যই জানবেন, অবশ্যই অবশ্যই জানবেন। এটা ছিল আমাদের সায়েন্সের প্রথম ক্লাসটা। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে এখন আমরা সেকেন্ড পোর্শনে, যেখান থেকে হচ্ছে আমরা আসলে আহ, ইয়াগুলা দেখবো, কি জানি বলে এটাকে, আমরা এখান থেকে
আমরা আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সায়েন্সের মানে আহ, জীববিজ্ঞানের যে পার্টগুলো সেটা আমরা একটু হালকা শুরু করব আসলে। যেমন আমরা যদি প্রথমে দেখি সেটাতে আমরা দেখব হচ্ছে জীববিজ্ঞানের ধারণা বিষয়ক কিছু জিনিস আমাদের জানতে হবে। যেমন কি জীববিজ্ঞান শব্দটার এটা ইংরেজির প্রতিশব্দ হচ্ছে মনে করেন বায়োলজি, কোথা থেকে আসছে, কি আসল বিষয়। এইগুলো তো মনে করেন যে মাঝে মধ্যে আসে, যদিও এখন এটার আসার মানে রেট একটু কম। তারপরেও যেহেতু এককালে আসতো এবং মাঝে মধ্যে চলে আসে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে, সো দ্যাটস ওয়াই এগুলো একটু দেখবেন, ওকে। আচ্ছা, জীববিজ্ঞানের কিছু শাখা আছে, এটা থেকে প্রচুর কোশ্চেন হয়, যেমন সাইটোলজি কি, হিস্টোলজি কি, অথবা আপনার মনে করেন যে ইথোলজি কি। হ্যাঁ, সো এই জীববিজ্ঞানের শাখাগুলো দেখবেন। কিছু ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি কিছু আছে, যেমন পিসি কালচার। এই যে পিসি কালচার কি, প্রন কালচার কি, পার্ল কালচার কি, হ্যাঁ, সেরি কালচার কি, এগুলো এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে যা আছে সবগুলো মোটামুটি ভালো করে পড়তে হবে। দেন হচ্ছে আমাদের জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা তো মোটামুটি মোটা দাগে জানি জীববিজ্ঞানের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে প্রাণীবিজ্ঞান আর একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। সো উদ্ভিদ এবং প্রাণীবিজ্ঞানের পার্থক্য জানার আগে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের কিছু পার্থক্য আমাদের জানতে হয়। এর মধ্যে মূল যে পার্থক্য সেটা হচ্ছে এই তিনটা। এক নম্বর হচ্ছে কোষ প্রাচীর। যে উদ্ভিদ কোষগুলো আছে মোটামুটি কোষ প্রাচীর আমরা বুঝতেই পারি, উদ্ভিদের যে বাকলগুলা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে মানুষের কিন্তু চামড়া ওইরকম আসলে উদ্ভিদের বাকলের মতো, মানে আমাদের চামড়া কিন্তু আসলে ওইরকম না। সো বুঝতেই পারছেন যে উদ্ভিদের কোষ প্রাচীর আছে, দ্যাটস ওয়াই হচ্ছে উদ্ভিদের বহি আবরণটা হচ্ছে ওইরকম। প্রাণী কোষে এরকম আসলে কোনো কোষ প্রাচীর থাকে না। দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে প্লাস্টিড, যেটার কারণে উদ্ভিদ দেখতে সবুজ হয়। হ্যাঁ, বা হচ্ছে মনে করেন যে মানে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিলের যে উপস্থিতি সেটা তাতে সালোক সংশ্লেষণ হয়, কিন্তু প্লাস্টিড থাকে, প্লাস্টিড কিন্তু প্রাণীকোষে থাকে না। আরেকটা হচ্ছে সঞ্চিত খাদ্য, যে উদ্ভিদ কিন্তু নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, এটা হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে। এটা আমরা আগেও দেখেছি, সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাবার সে নিজেই তৈরি করতে পারে। এবং প্রাণী কোষের ক্ষেত্রে সজ্জিত যে খাবার এটা হচ্ছে গ্লাইকোজেন। আচ্ছা, সো এই তিনটা হচ্ছে মূল পার্থক্য। এছাড়া হচ্ছে সেন্ট্রোসোম, কোষ গহ্বর নিয়েও কিছু রিলেটেড বিষয় আছে। আর আমরা যদি মনে করেন যে এই উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ এদের যে কোষগুলো সেগুলোকে যদি আমরা মানে এগুলো কি ধরনের কাজ করে তার উপর বেস করে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে আমরা দেখব আমাদের কোষ এর ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে দেহ কোষ, যেটা হচ্ছে দেহের বৃদ্ধির সাথে রিলেটেড। আরেকটা হচ্ছে জনন কোষ, যেটা হচ্ছে আমাদের রিপ্রোডাকশনের সাথে রিলেটেড। যদি নিউক্লিয়াসের গঠনের উপর বেস করি তাহলে হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রোক্যারিওট বা আদি কোষ বলা হয়, আর একটা হচ্ছে প্রকৃত কোষ। তো এগুলোর এক্সাম্পলগুলো অবশ্যই অবশ্যই জানবেন, যেমন ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আদি কোষ। প্রকৃত কোষের মধ্যে যেমন আমাদের মানব দেহের কোষ হতে পারে বা অন্যান্য যে কোনো প্রাণীর কোষ, এগুলো হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ মানে হচ্ছে যেগুলোর মধ্যে কোষের আহ, যে মানে ইম্পর্টেন্ট যে অর্গানগুলো, সেই অর্গানগুলো সুগঠিত না, সেগুলোই হচ্ছে আদি কোষ। আচ্ছা, গতির সূত্র এখানে আচ্ছা এটা আমরা একটু আলোচনা করেছি কেবল। আচ্ছা, আহ, এটা আমরা আলোচনা করলাম কেবল, এটা আমি এখানে আর রাখছি না। আচ্ছা, আচ্ছা, আমরা যেখান থেকে দেখবো সেটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। তো মহাকর্ষ এবং অভিকর্ষ এই প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে এই মহাকর্ষ অভিকর্ষের মধ্যে আমাদের কেপলারের সূত্র দেখতে হয়, এছাড়া ভর এবং ওজন এই বিষয়টা আমাদের দেখতে হয়। যদি আমি স্পেসিফিকলি দেখি যে কোন কোন বিষয়গুলো আসলে আমাকে এখানে কভার করতে হয়, এই নিউটন সাহেবের সব জায়গায় আসলে কিছু না কিছু মনে করেন যে তার মানে কাজকর্ম আছে। যেমন নিউটন সাহেবের গতিসূত্র আছে, আবার নিউটন সাহেবের কি মহাকর্ষের কিন্তু সূত্রগুলোও আছে। এছাড়া মহাকর্ষ কি, অভিকর্ষ কি, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ মান, এটা কোথায় বেশি কোথায় কম। দেন হচ্ছে ভর এবং ওজনের সংজ্ঞা, এদের একক কি, এদের মধ্যে সম্পর্ক। আরেকটা বিষয় বারবার আসে যে চাঁদে যে কোনো একটা বস্তুর ওজন পৃথিবীর ওজনের 6/1 ভাগ। হ্যাঁ, এই কোশ্চেনটা হচ্ছে মনে করেন যে প্রিলিতে খুবই হট ফেভারিট কোশ্চেন। মানে চাঁদে যদি কোনো একটা বস্তুর ওজন যদি হয় 60 কেজি, তাহলে পৃথিবীতে যদি হয় 60 কেজি, তাহলে চাঁদে ওটার ওজন হয়ে যাবে 10 কেজি। হ্যাঁ, এটা নিয়ে তো মনে করেন যে অনেক মিম আসলে মানে আমরা দেখি যে মানে বলে না যে আই এম নট ওভারওয়েট, আই ওয়াজ জাস্ট বর্ন ইন দ্য রং প্ল্যানেট। ঠিক আছে, আহ, মানে চাঁদে যেহেতু বস্তুর ওজন কি 6/1 ভাগ। এছাড়া হচ্ছে লিফটে ওজনের তারতম্য। আরেকটা হচ্ছে ক্যাপিটাল জি, স্মল জি।
এগুলোর মানটা আমাদের একটু দেখতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে কেপলারের তিনটা সূত্র আমাদেরকে একটু দেখতে হয়। এছাড়া সরল দৈর্ঘ্যের সংজ্ঞা, এর ব্যবহার, স্থিতিস্থাপকতার সীমা, দেন হচ্ছে ঘর্ষণের বিভিন্ন সুবিধা এবং ঘর্ষণের বিভিন্ন অসুবিধা। তো প্রথম কথা সেটা হচ্ছে, আমরা যদি অভিকর্ষ বা মহাকর্ষ বল যদি আমরা বলে থাকি, মনে করেন যে এই মহাবিশ্বের যে কোনো একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করবে। ঠিক আছে? হ্যাঁ, এইটা হচ্ছে একদম ইউনিভার্সাল সূত্র। এটাতে কোনো ব্যত্যয় নেই। যে কোনো পদার্থ যে কোনো পদার্থকে আকর্ষণ করবে। প্রত্যেকটা বস্তুকে, যে আপনি যেখানে বসে আছেন, আপনার আপনার সাথে আপনার সামনে যে মোবাইল, সেটার একটা আকর্ষণ বল আছে। আপনার সামনে যা কিছু আছে, সে ফর এক্সাম্পল আপনার সামনে কলম আছে, খাতা আছে, মানে এভরিথিং, প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটার সাথে প্রতিটার একটা আকর্ষণ বল আছে। হ্যাঁ, তো এই যে আকর্ষণ বল, প্রত্যেকটা বস্তুর সাথে প্রত্যেকটা বস্তুর যে আকর্ষণ বল, হ্যাঁ, এই আকর্ষণ বলের মান, এটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ। যে এই মহাবিশ্বের প্রতিটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ। তো এই আকর্ষণ বলটা কাজ করে কিভাবে? মনে করেন যে মহাবিশ্বের এখানে একটা বস্তুকণা আছে যার ভর হচ্ছে m1, আর একটা বস্তুকণা যার ভর হচ্ছে m2। তাহলে এই দুটা বস্তুকণার যে ভর, সে ভর যত বেশি হয়, তাদের মধ্যে আকর্ষণও তত বেশি হয়। কথা কি বুঝতে পারছেন? ভর যত বেশি, আকর্ষণও তত বেশি। আবার এই দুটা বস্তুকণার মধ্যে মনে করেন যে দূরত্ব যত বেশি, এই দুটা বস্তুকণার মধ্যে আকর্ষণ তত কম। ওকে, আচ্ছা। তাহলে এই আকর্ষণ বলের মানটার কি আমরা ডিফাইন করি হচ্ছে এই সূত্রের মাধ্যমে। এই সূত্রটা আপনাদের জানতে হবে না, জাস্ট হচ্ছে আমি বললাম যে মহাবিশ্বের যে কোনো দুটা বস্তু করা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণের মান হচ্ছে এই বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা। এবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে, ওকে ভাইয়া বুঝলাম। তাহলে এই যে আমরা মনে করেন যে এই যে ছেলে মেয়েরা যে যখন ওই স্কুল কলেজে থাকতে যখন প্রেম করে, তখন বলে না যে আমি তোমার প্রতি একটা আকর্ষণ অনুভব করছি, টান অনুভব করছি। আসলে ফিজিক্সের কারণে এটা আসলে সত্য। হ্যাঁ, এবং এটাও যেমন সত্য, আবার ওইটাও সত্য যে প্রত্যেকেই প্রত্যেককে আসলে আকর্ষণ করতেছে। দেয়ার ইজ নাথিং স্পেশাল। সো এটা হচ্ছে, এখনই আকর্ষণ যেটা করতেছে, আকর্ষণ বা মানে যে মহাকর্ষ যে বলটা, সেই বলটা মনে করেন যে পৃথিবীর এক একটা পোলে এক এক রকম। মনে করেন নর্থ পোলে একরকম, আবার মনে করেন যে সাউথ পোলে একরকম, আবার মনে করেন যে কি বলে, ইকুয়েটর বরাবর, হ্যাঁ, যে একদম পৃথিবীর মাঝ বরাবর, সেটার ভ্যালু আবার আরেক রকম। এখন কেবল তো আমরা মোটামুটি যেটা দেখলাম, যে দূরত্ব যত বেশি হয়, মানে আর যত বেড়ে যায়, আকর্ষণ তত কমে যায়। হ্যাঁ, আর যত বেড়ে যায়, আকর্ষণ তত কমে যায়। তো ঠিক তেমনিভাবে পৃথিবীটা যেহেতু একদম পুরোপুরি গোল না, একটু কমলা লেবুর মতো মনে করেন যে চ্যাপ্টা, তাই না? যেহেতু কমলা লেবুর মতো একটু চ্যাপ্টা, সো দ্যাটস ওয়াই এই পৃথিবীর যে নর্থ পোল যেটা আছে, এই নর্থ পোলে পৃথিবীর মানে ওই কেন্দ্র থেকে এর মনে করেন ডিস্টেন্সটা সবচেয়ে বেশি কম হওয়ার কারণে, যে কোনো একটা বস্তুর ওজন সবচেয়ে, মানে বা মহাকর্ষ বল বা অভিকর্ষ বল যেটাই বলেন না কেন, এটা সবচেয়ে বেশি কাজ করে, এবং ওই বস্তুটা সবচেয়ে বেশি ওজন দেখা যায় ওইখানেই হয়। কথা কি বুঝছেন? তাহলে নর্থ পোল এবং সাউথ পোলের দিকে কোনো একটা ওই বস্তুর সাথে পৃথিবীর আকর্ষণ সবচেয়ে বেশি থাকে। এই আকর্ষণ বেশি থাকার কারণে ওই বস্তুটার ওজনও বেশি দেখায়। আবার যদি খেয়াল করেন যে কোনো একটা বস্তু যদি একদম পৃথিবীর নিরক্ষ বরাবর থাকে, যেমন এই বস্তুটা হচ্ছে পৃথিবীর নিরক্ষ বরাবর, তাহলে এখান থেকে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব, তার মানে যেহেতু বেশি, তার মানে দূরত্ব যদি বেড়ে যায়, এদের আকর্ষণ কমে যাবে, এবং আকর্ষণ কমলে পৃথিবী যদি আরেকটু কম বলে আকর্ষণ করে, তার মানে হচ্ছে ওই সেম বস্তুটারই ওজন একটু কম দেখাবে, তাই না? সো আমরা তো জানি আসলে যে কোন একটা বস্তু, ওই বস্তুটার আসলে যে ওজন, আহ, ওই বস্তুটার ওজন আসলে মানে কেমন হতে পারে, সেটা কি, কোন একটা বস্তুর ওজন, ওজন হচ্ছে ওই বস্তুটার মনে করেন যে ভর, এবং ওই বস্তুটার অভিকর্ষজ ত্বরণ, এই দুটোর গুণফল। তাহলে ভর আসলে মানুষের চেঞ্জ হয় না, চেঞ্জ হয় হচ্ছে জি। এই জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণ হচ্ছে এই নর্থ পোলে সর্বোচ্চ। অভিকর্ষ ত্বরণের মান নর্থ পোলে সর্বোচ্চ বা সাউথ পোলে সর্বোচ্চ, এবং যেই আমাদের নিরক্ষ বরাবর সবচেয়ে কম। দ্যাটস ওয়াই হচ্ছে এই বস্তুগুলোর ওজনের কম বেশি এখানে আমরা দেখতে পাই।
তো এখানে মোটামুটি এখানে একটা আইডেন্টিফাই করে দেওয়া আছে মেরু অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, চন্দ্রপৃষ্ঠ কিংবা পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর কেন্দ্র, এই জায়গাগুলোতে অভিকর্ষ ত্বরণের মান এবং বস্তুর যে ওজন সেই ভ্যালুগুলা কত আছে এখান থেকে আপনারা একটু এখান থেকে দেখে নেবেন। এছাড়া হচ্ছে আমরা লিফটে যখন উঠি বা নামি, সেই লিফটে ওঠা নামার সময় আমরা মানে যদি আপনারা একটু খেয়াল করেন, যখন লিফট প্রথমে যখন চালু হয়, আপনি যখন উপরের দিকে উঠছেন তখন প্রথম দিকে আপনারা কিন্তু নিজের কাছে কি লাগে, নিজের কাছে একটু ভার মনে হয়। আবার যখন লিফটে আপনি মনে করেন 6 তলা থেকে নিচের দিকে নামবেন, তো লিফটে যখন শুরুর দিকে ইনিশিয়ালি চালু হয় তখন আপনার কাছে আবার নিজেকে একটু হালকা হালকা মনে হয়, তাই না? নিজেকে আবার একটু কি মনে হয়, নিজেকে আবার একটু হালকা হালকা মনে হয়। তো এই যে এই ভারী মনে হওয়া বা হালকা মনে হওয়া, এটা কিসের জন্য? এটা হচ্ছে মনে করেন আপনি লিফটে যখন দাঁড়িয়ে আছেন তাহলে তো আপনার নিজের একটা ওজন আছে, এই ওজনের মানটা হচ্ছে কত, এম ইন্টু জি। আপনার ভর যদি মনে করেন যে এম হয়, আপনার অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, তাহলে আপনার ভর হচ্ছে এম জি। এই জিটা হচ্ছে আপনার একটা ত্বরণ। আপনি যখন লিফটে উঠছেন বা নামছেন, মনে করেন লিফটটা নিচের দিকে নামছে, নিচের দিকে এ ত্বরণে নামছে, তাইলে আপনার যে জি যে ত্বরণটা, আপনার জি ত্বরণটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। আবার এ ত্বরণটাও নিচের দিকে কাজ করতেছে। আমরা যখন মনে করেন যে এই আপেক্ষিকতা আমরা পড়ি, আপেক্ষিকতা মানে কি, আপনি যখন যে কোনো একটা বস্তু যদি একই দিকে যায়, মনে করেন আপনার এখানে একটা ট্রেন আছে, আবার মনে করেন যে এখানে আপনার হচ্ছে একটা বাস আছে, তো ট্রেন যাচ্ছে পাশাপাশি রাস্তা দিয়ে বাস যাচ্ছে। তো ট্রেনও মনে করেন যে সে ফর এক্সাম্পল 50 কিলোমিটার পার আওয়ারে চলতেছে, আবার বাসও মনে করেন 60 কিলোমিটার পার আওয়ারে চলতেছে। তো বাসটা ট্রেনটাকে ওভারটেক করতেছে, বাট বাসের কাছে ট্রেনটাকে মনে হচ্ছে না কত স্লো চলতেছে, আবার ট্রেন থেকে আবার বাসকে দেখে মনে হচ্ছে না কত স্লো চলতেছে। তো এটা হচ্ছে আপেক্ষিকতার কারণে হয়। যখনই দুটো বস্তু একই দিকে যায় তখন একটার কারণে আরেকটার বেগ কম মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে একই দিকে যদি যায়, যেমন মনে করেন জি হচ্ছে নিচের দিকে, আবার এটাও নিচের দিকে, তাহলে আপেক্ষিক ত্বরণের মান হচ্ছে জি মাইনাস এম ইন্টু জি মাইনাস এটা হচ্ছে আপেক্ষিক ত্বরণের মান। একই রকম ভাবে যদি কোনো একটা বস্তু উপরের দিকে যায়, ওই লিফটটা যখন আবার উপরের দিকে যাবে তখন জিটা তো নিচের দিকে, তাই না? জাস্ট অপোজিট, যখন আবার অপোজিট হয় তখন কি হবে, এম ইন্টু জি প্লাস এ জাস্ট যোগ হয়ে যাবে। যেহেতু একই দিকে গেলে আমাদের কম মনে হয়, বিপরীত দিকে গেলে আসলে কি হবে, বিপরীত দিকে গেলে এটা বেশি মনে হবে। এখন এটা কি, এটা হচ্ছে এই যে লিফটটা আছে, এই লিফটের ত্বরণ। এই লিফটের ত্বরণ মানে লিফটটা কত ত্বরণে উপরের দিকে উঠছে বা কত ত্বরণে নিচের দিকে নামছে, মানে তার বেগের পরিবর্তনের হার কত, লিফটের বেগের পরিবর্তনের হার কত, মানে সে কত মানে দ্রুত বেগ পরিবর্তন করে উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে নামতেছে, এটাই হচ্ছে ওই লিফটের ত্বরণ। তাহলে আমরা দেখলাম যে লিফটে যেহেতু মনে করেন যখন এটা লিফটটা উপরের দিকে উঠছে, তো আমাদের তাহলে টোটাল ভর কত মনে হয়, এম ইন্টু জি প্লাস এ মনে হয়। ওকে, হ্যাঁ। সো এইটা একটু কি মনে হয়, এটা একটু আমাদের কাছে এম ইন্টু জি প্লাস এ যেহেতু, তার মানে এটা আমাদের কাছে কি মনে হবে, আমাদের কাছে ভারী মনে হবে। আবার আমরা দেখলাম যে লিফটটা যখন নিচের দিকে নামছে তখন আমাদের টোটাল ওজন কত মনে হয়, এম ইন্টু জি মাইনাস এ, যেহেতু জি মাইনাস এ মানে কিছু পরিমাণ ওজন একটু কম মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কিছু আহ, কিছু এই যে যেহেতু মাইনাস এ আছে, কিছু ত্বরণ আমাদের মাইনাস হয়েছে, তার মানে কি হবে, আমাদেরকে কিছুটা হালকা মনে হবে। আর যখন আমি লিফটের মধ্যে স্থিরভাবে দাঁড়িয়ে থাকি তখন আমার ওজনটা অ্যাজ ইউজুয়াল ওজনই মনে হয়, এম ইন্টু জি। তাহলে এটার কারণে এটাই হচ্ছে আমরা লিফটের দিকে ওঠার সময় নামার সময় কেন আমাদেরকে একটু ভারী মনে হয় বা কেন আমাদেরকে একটু হালকা মনে হয়। এখন এই যে আমি এখানে জি বললাম অভিকর্ষজ ত্বরণ, বা এ বললাম, একটা হচ্ছে বেগ আর একটা হচ্ছে কি ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। মনে করেন যে আপনি কোনো একটা বস্তুর কোনো একটা বাস, সেটা মনে করেন যে 50 কিলোমিটার পার আওয়ারে চলছিল, এটা মনে করেন যে জাস্ট 1 ঘন্টা, 1 ঘন্টার মাথায় এটার বেগ মনে করেন যে হয়ে গেল, ধরলাম এটার বেগ তখন হয়ে গেল 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে বেগের পরিবর্তন হইলো, এই যে পরিবর্তন হওয়ার যে হার, এই যে পরিবর্তন হইলো, কতটুকু পরিবর্তন হইলো ডিভাইডেড বাই কত সময় পরিবর্তন হইলো, সেটা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের বেগের পরিবর্তনের হার। তো এই সেম জিনিস এখন যাদের বাসায় মনে করেন লিফট নাই, তাদেরকে কি করতে হবে, তাদেরকে মনে করেন সিঁড়ি বাইয়ে উঠতে হবে, তাই না? তো সিঁড়ি বাইয়ে উঠতে গেলে মনে করেন যে আবার খুব আরাম লাগে, আবার সিঁড়ি থেকে যখন আমরা হাইটে হাইটে যখন আমরা নিচে নামি এই যে সিঁড়িতে, তখন আবার আমাদের খুব সহজ লাগে। কেন? কারণ আমি যখন উপরের দিকে উঠি, আমাদের অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে, জি নিচের দিকে কাজ করে, তাই না? পৃথিবী আমাদেরকে নিচের দিকে টানে, হ্যাঁ, পৃথিবী আমাদেরকে নিচের দিকে টানে।
তো যেহেতু নিচের দিকে আমাদেরকে একটা টানতেছে, আমি ওই নিচের আকর্ষণের এগেইনস্টে যে কোনো একটা কাজ করতেছি, এই কারণে সিঁড়িতে উঠতে আমার কাছে কি মনে হয়, কষ্ট মনে হয়। আবার যদি আমি সিঁড়ি থেকে যখন নিচের দিকে নামতে থাকি, তাহলে পৃথিবীও আমাকে নিচের দিকে নামতেছে। আবার কি বলে, আপনি নিজেও নিচের দিকে নামতেছেন, আবার পৃথিবী আপনাকে নিচের দিকে টানতেছে, তাহলে তো আপনি কি করবেন, আপনার নামতে এবং উঠতে সহজ হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার এখানে আমাদের হচ্ছে কেপলারের কিছু সূত্র আছে। আচ্ছা, এখান থেকে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি এখানে যে সূত্রগুলো দেখাইছি এখান থেকে কোনো ম্যাথটা আপনাদের কিন্তু দেখতে হবে না। এটা আমি দেখাইছি জাস্ট আপনাদের বেসিকটা, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, যাতে আপনারা আপনি একটু বুঝতে পারেন আর কি। হ্যাঁ, আর কিছুই না, আর কিছুই না। আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে কেপলারের সূত্র। কেপলারের সূত্র কি? কেপলারের সূত্র হচ্ছে আহ, আচ্ছা, কেপলারের সূত্র হচ্ছে, আমরা যদি বলি উপবৃত্ত সূত্র। কেপলারের সূত্র আছে হচ্ছে তিনটা, একটা হচ্ছে উপবৃত্ত, একটা হচ্ছে ক্ষেত্রফল, আর একটা হচ্ছে সময় সূত্র। তো উপবৃত্ত সূত্র হচ্ছে বলে যে, মনে করেন যে প্রতিটা গ্রহই আসলে কোন একটা নক্ষত্রকে আসলে তার ফোকাসে রেখে, যে কোনো একটা ফোকাসে রেখে সে উপবৃত্তাকার পথে ঘুরে। যেমন বৃত্তের যেমন কেন্দ্র থাকে একটা, যে কোনো কিছু যখন উপবৃত্তাকার হয় তখন তার এটাকে বলে, তখন আর কেন্দ্র বলে না, এটাকে বলা হয় হচ্ছে ফোকাস। এটাকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে ফোকাস। তো উপবৃত্তের বা অধিবৃত্তের সাধারণত দুইটা করে ফোকাস থাকে। এখানে যেমন কেন্দ্র, এটাকে যেমন আমরা বলি হচ্ছে সেন্টার। হ্যাঁ, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ফোকাস। তাইলে দেখেন, যেমন দেখেন যে উপবৃত্তের এরকম ফোকাস দুইটা থাকে। তো উপবৃত্তের প্রথম সূত্রের মধ্যে বলা, মানে কেপলার সাহেব বলেন যে প্রত্যেকটা গ্রহ সূর্যকে কোনো না কোনো ফোকাসে রেখে সে তার আশেপাশে একটা উপবৃত্তাকার পথে ঘুরে। তার যে দুই নাম্বার কথা হইল যে আহ, গ্রহ এবং সূর্যের যে সংযোগকারী যে ব্যাসার্ধ, সেটা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এখন মনে করেন যে আপনার একটা গ্রহ আছে, এই গ্রহের অবস্থান হচ্ছে আর, আরেকটা অবস্থান হচ্ছে এম। আবার ওই গ্রহটাই যখন আবার বর্ষাকালে, মনে করেন ওই গ্রহের আরেকটা অবস্থা হচ্ছে কিউ, আরেকটা অবস্থা হচ্ছে পি। তো এখান থেকে এখানে মনে করেন আর থেকে এম এ আসতে মনে করেন 1 মাস লাগে, আবার এই পি থেকে কিউতে আসতে 1 মাস লাগে। তাহলে এই 1 মাসে এখানে যতটুকু অংশ মানে কাভার করবে, আবার এখানে 1 মাসে যতটুকু অংশ কাভার করবে, যদিও একটা দেখতে দুইটা শেপ দুইটা ডিফারেন্ট, দুইটা হচ্ছে পিৎজার যদি দুইটা স্লাইস আপনি চিন্তা করেন, আহ, কি বলে, যদি আপনি দেখেন যে দুইটার যদি পিৎজার যদি দুইটা স্লাইস চিন্তা করেন, তাহলে একটা স্লাইস হচ্ছে একটু চ্যাপ্টা, আর একটা স্লাইস হচ্ছে এরকম একটু লম্বা। তো দুইটা স্লাইসের ক্ষেত্রফল সেম হবে। এটা হচ্ছে সেকেন্ড ল। থার্ড লতে বলে যে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তার মানে হচ্ছে পর্যায়কাল মানে হচ্ছে পুরো একটা সাইকেল ঘুরে আসতে যে সময় লাগে, এই পর্যায়কালের বর্গ এই সূর্য থেকে তার গড় দূরত্ব বা ডিস্টেন্স, যেটা মনে করেন যে ডিস্টেন্সটা আছে, সেই ডিস্টেন্সের ঘনের সমানুপাতিক। মানে হচ্ছে সূর্য থেকে ডিস্টেন্স যত বেশি হবে, তত বেশি তার সময় লাগবে ঘুরে আসতে। এটা মোটামুটি আমরা একটু আহ, মানে একটু যদি আমরা একটু কমন সেন্স আমরা যদি ইউজ করি, আমরা যদি মনে করেন যে একটু কমন সেন্স ইউজ করি, তাহলেও আমরা এই জিনিসটাকে আসলে এক্সপ্লেন করতে পারি। যেমন মনে করেন সূর্য থেকে কাছে যে গ্রহটা আছে, সবচেয়ে কাছে কোনটা? বুধ গ্রহ। এরপরে শুক্র, এরপর হচ্ছে পৃথিবী। হ্যাঁ, বুধ শুক্র পৃথিবী, এরপর হচ্ছে মঙ্গল, তাই না? তাহলে এই যে বুধ শুক্র পৃথিবী, এই যে মনে করেন বুধ সূর্যের চারিদিকে ঘুরে আসতে যে সময় লাগবে, শুক্র তার থেকে আরেকটু বেশি সময় লাগবে না, কারণ এটা তো বেশি দূরত্ব অতিক্রম করবে। আবার পৃথিবীর কিন্তু আরও সময় লাগবে। ওকে, আচ্ছা। তাহলে এখানে ওইটাই বলা হয়েছে, যদি গড় দূরত্বর উপর ডিপেন্ড করবে হচ্ছে পর্যায়কাল, গড় দূরত্ব যত বেশি হবে পর্যায়কাল ওই আনুপাতিক হারে বাড়তে থাকবে। সো এখানে ওই জিনিসটা একটু এক্সপ্লেন করা আছে যে কেপলারের তিনটা যে সূত্র আছে, এই সূত্রের মানে আরেকটা ছবি আছে, এই যে এখানে তো ছবি মাত্র একটাই ছিল, এখানে তিনটার জন্য তিনটা ছবি, যদিও আমি এই যে এখানে প্রতিটাই বামে আমার ছবি এঁকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আমাদের সিলেবাসে আছে হচ্ছে সরল দোলক। সরল দোলক জিনিসটা কি? সরল দোলক জিনিসটা হলো, মনে করেন যে কোনো একটা এরকম মানে ভারী মানে আয়তনহীন কোনো একটা বস্তু কণাকে যদি আমরা ওজনহীন, নমনীয়, অপ্রসারণশীল কোনো একটা সুতা দিয়ে আমরা যদি ঝুলিয়ে দিই, তাহলে এটা যদি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে যদি এটা মানে দুলতে পারে, যদি এটা ঘর্ষণ এড়িয়ে যদি স্বাধীনভাবে এভাবে মনে করেন যে দুলতে পারে, তাহলে আমরা এটাকে কি বলবো? তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে সরল দোলক। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করেন যে আহ, এখন এই যে ভারী কোনো একটা বস্তু পাওয়া গেল, কারণ কিন্তু কোনো একটা ভারী বস্তু কি কখনো আয়তনহীন হয়? মনে করেন কোনো একটা ভারী বস্তু, আপনি কোনো একটা ভারী বল নিলেন, তাহলে এটা কি কখনো মানে আয়তন
হীন হবে নাকি? এটা তো আয়তনহীন হওয়ার আসলে সম্ভব না। আবার যদি আপনি চিন্তা করেন তাকে যদি আমি ওজনহীন, নমনীয় এবং অপ্রসারণশীল কোন একটা সুতা দিয়ে আপনি বাঁধলেন, বা এটা কি কখনো ওজনহীন হবে? কিছু না কিছু ওজন তো এর থেকেই যাবে। তাইলে এই একদম আদর্শ সরল দোলক আসলে পাওয়া যায় না, ওইটার মতো করে একটা বানানো হয়, যেখানে হচ্ছে মনে করেন যেই বস্তুকণাটা, এটা থাকে একটা ছোট বলের মতো, যেটা হচ্ছে মনে করেন অনেক ওয়েট, বেশ ভালো ভার, এবং আয়তনও তুলনামূলকভাবে অনেক কম। আর এখানে সুতা হিসেবে মোটামুটি অপ্রসারণশীল একটা সুতা ব্যবহার করা হয়, এবং এটাকে স্বাধীনভাবে যখন আমরা দুলতে দিই, তো এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে সরল দোলক। তো সরল দোলকে যে বিন্দু থেকে এই বস্তুগুলো ঝুলে, এটাকে বলা হয় ঝুলন বিন্দু। কোন একটা সরল দোলক এভাবে কৌণিকভাবে যত কোণে সে মানে আহ, আহ, বিস্তৃত হতে পারে, এটাকে বলা হয় তার কৌণিক বিস্তার। এছাড়া কোন একটা সরল দোলক রৈখিকভাবে, মনে করেন যে কৌণিকভাবে এত ডিগ্রি কোণ সে দূরে সরলো, আর রৈখিকভাবে মনে করেন আমি বললাম সে 2 সেন্টিমিটার দূরে সরলো, তাহলে এটাকে বলা হবে তার রৈখিক বিস্তার। আচ্ছা, আর এখানে যে সুতোটা আছে, এবং এই সুতোটার এবং আমরা যে ববটা ইউজ করেছি, বব মানে হচ্ছে যে ভারী যে বস্তু কণাটাকে বলা হয় বব। কেমন? আচ্ছা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে বব বলা হয়। তো এই ববের যে আপনার ব্যাসার্ধ, এবং যেই ঝুলন বিন্দু থেকে আমি ঝুলিয়ে দিয়েছি সেটার যে দৈর্ঘ্য, এই দুইটার যে যোগফল, আমি কি বললাম, এই দুটোর যে যোগফল, মানে হচ্ছে এই দুটোর যোগফলকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। কি বলা হয়? এই দুটোর দৈর্ঘ্যকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। তাহলে কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। ঠিক আছে, কার্যকরী দৈর্ঘ্যকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমি যেই বিন্দু থেকে ঝুলিয়ে দিলাম এই যে সুতাটা, এই সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে এই সরল, এই সুতার দৈর্ঘ্যের সাথে আমি কি যোগ করেছি? এখানে যে ববটা আছে সেই ববের ব্যাসার্ধ। কেমন? এই সুতার দৈর্ঘ্যের সাথে এই ববের ব্যাসার্ধ, সেটা আমি যোগ করেছি, তাহলে আমি পেয়ে গেছি কার্যকরী দৈর্ঘ্য। আচ্ছা, তো আমরা মোটামুটি সরল দোলক থেকে এই জিনিসগুলো মোটামুটি জানলেই চলবে, এর বেশি তেমন একটা কিছু জানার দরকার নেই। দেন হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল জিনিসটা কি? ঘর্ষণ বল হচ্ছে আসলে আহ, আহ, মনে করেন যে কোনো একটা তলের উপর দিয়ে যদি মানে স্থির অবস্থায় মনে করেন কোনো একটা বস্তু আছে, সে যদি স্থির থাকে, ওই বস্তুটার উপর তলের উপর দিয়ে চলার চেষ্টা করে, তাহলে ওটার এগেইনস্টে একটা বল সে লাভ করে, বা ওটার এগেইনস্টে আসলে একটা বল পায়। কেমন? যেমন মনে করেন যে সে ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনি যখন হাঁটছেন, আপনি হাঁটার সময় মনে করেন যে একটা পা এইভাবে দিলেন, হ্যাঁ, আপনার আরেকটা পা মনে করেন এই অবস্থায় আছে, আর একটা পা আপনি সামনের দিকে দিলেন। তো আপনি যখন সামনের দিকে পা দিলেন, তো আপনি যেই বলে আপনি নিচের দিকে একটা বল দিয়েছেন, ঠিক তেমনিভাবে রিভার্স একটা ফোর্স বা রিভার্স একটা বল আপনিও একটা লাভ করেন, যার ফলে আপনি পিছলায় যান না। আমার কথা কি বুঝতে পারছেন? যেসব ফ্লোরে আমরা দেখি না যে পিছলা খাওয়া যায় স্যান্ডেল দিয়ে, মানে ওই কি বলে, ওই যে বাচ্চারা অনেক সময় দেখা যায় যে শপিং মলগুলোতে যে পিছলা পিছলি খেলে, ঠিক আছে, হ্যাঁ, দৌড় দিয়ে যায়, তারপর স্কিট করার চেষ্টা করে, কারণ হচ্ছে ওগুলোতে ঘর্ষণ কম, এই জন্য পিছলা খাওয়া যায়। তো নর্মালি রাস্তার মধ্যে যদি আমরা চিন্তা করেন যে এভাবে যদি ঘর্ষণ বলটা না থাকতো, তাহলে আপনারা রেগুলারলি আমরা পিছলা খাইতাম। ওকে, সো ঘর্ষণ বল যখনই কোনো একটা তল আরেকটা তলের উপর দিয়ে চলার চেষ্টা করে বা চলে, তখন ওই তলের এগেইনস্টে একটা বল তৈরি হয়, যেই তল বা যেটা হচ্ছে বস্তুর গতিকে বাধা দেয়, যেটা বস্তুকে কি করে, গতিকে বাধা দেয়, এটাকে বলা হয় ঘর্ষণ বল। এখন এই ঘর্ষণ বলা হয় ফ্রিকশন, যেটা এটা যদিও আপাত উদ্দেশ্যে মনে হয় এটা একটা বাধাদানকারী বল, বাট এই ঘর্ষণ বলটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ঘর্ষণ বল আমরা মোটামুটি 4টা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থিত ঘর্ষণ, এছাড়া হচ্ছে গতীয় ঘর্ষণ, এছাড়া আবর্ত ঘর্ষণ, এবং আরেকটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। আচ্ছা, এই মানে 4টা জাস্ট ক্যাটাগরির নামটা একটু মোটামুটি জানবেন। ঘর্ষণের কিছু সুবিধা আছে, প্রথমেই যেটা বললাম, তাহলে তো আমরা পিছলায় পড়ে যেতাম, আমরা রাস্তার উপর হাঁটতে পারতাম না। আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে আমাদের যেহেতু একটা বিরুদ্ধ বল তৈরি করে, তাহলে ঘর্ষণের এগেনস্টে কাজ করার জন্য আমাদেরকে অ্যাডিশনাল কিছু বল প্রয়োগ করতে হয়, বা অ্যাডিশনাল কিছু বল প্রয়োগ করার প্রয়োজন হয়। ঠিক আছে, আর হচ্ছে যন্ত্রপাতির বিভিন্ন অংশগুলোর মাঝে যদি ঘর্ষণ ক্রিয়া করে, তাহলে এই অংশগুলোকে আসলে ক্ষয়প্রাপ্ত করে, বা এই অংশগুলোকে আসলে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে যন্ত্রপাতিগুলো কি হয়, যন্ত্রপাতিগুলো বেশ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটা গেলো আমাদের যে ঘর্ষণ বলের সুবিধা আমরা এবং অসুবিধাগুলো দেখলাম। আরেকটা হচ্ছে স্থিতিস্থাপকতা। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের ভিতরে আমাদের ওই মানে এই চ্যাপ্টারেরই একটা মানে পার্ট,
স্থিতিস্থাপকতা জিনিসটা হচ্ছে কি খুবই সিম্পল, যেমন রাবার রাবার মনে করেন আমি যদি বেন্ড করি, বেন্ড করা অবস্থায় যদি আমি এটাকে আবার ছেড়ে দিই, তাহলে ওই রাবারটা আবার তার আগের অবস্থায় ফিরে আসে। তো এটাকে এই ধর্মটাকেই বলা হয় হচ্ছে স্থিতিস্থাপকতা। এবং স্থিতিস্থাপকতার একটা সীমা আছে, মানে একটা সার্টিন রেঞ্জ আছে, যেই পর্যন্ত আপনি যদি বেন্ড করেন বা যেই পর্যন্ত ম্যাক্সিমাম আপনি যদি বেন্ড করেন, তাহলে ওই রাবারটা বা ওই স্থিতিস্থাপক বস্তুটা আবার আগের জায়গায় ফিরে আসবে। আর যদি আপনি এর থেকে বেশি বেন্ড করেন, যেমন রাবার আপনি বেন্ড করতে করতে এমন বেন্ড করলেন যে এটা ভেঙেই গেল বা ছিঁড়েই গেল, তাহলে তো সে আর আগের জায়গায় আসবে না। তার মানে ওর একটা সার্টেন লিমিট আছে, যে একটা সীমানা আছে, যেই পর্যন্ত বেন্ড করলে সে আবার আগের জায়গায় ফিরে আসবে। ওকে, এটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। কিছু আছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, মনে করেন যে কোনো একটা বস্তু, এটাকে আপনি এইভাবে আপনি মনে করেন যে এটাকে এদিকে আপনি বাঁকায় দিছেন, হ্যাঁ এটা একটু বেঁকে আছে, এটা একটু বেঁকে গেছে। তো আপনি যখন মনে করেন যে এই ফোর্সটা আবার সরাই ফেললেন, তখন এটা একদম ঠিক আগের জায়গায় চলে আসলো, এটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আবার কোনো একটা বস্তু থেকে ফোর্স সরায় নেওয়ার পরে মনে করেন যে এটা কিছুটা আগের জায়গায় আসলো না, এটা কিন্তু কিছুটা বাঁকা রয়ে গেছে, এটাকে আমরা বলবো হচ্ছে যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু নয়। হ্যাঁ, এটা তখন আর পূর্ণ স্থিতিস্থাপক থাকবে না। আবার কিছু বস্তু আছে যেটাকে মনে করেন যে আমি যে মানে ফোর্স অ্যাপ্লাই করার পরে ফোর্স যখন আমি আবার সরাই নিলাম, সেটা একেবারেই আগের অবস্থানে আসে না, একদম যে অবস্থানে ছিল ওই অবস্থানেই পড়ে থাকে। এগুলোকে বলা হয় পূর্ণ নমনীয় বা প্লাস্টিক বস্তু। যেমন যে কোনো একটা প্লাস্টিক, এটাকে যদি আপনি টান দিলে ছেড়ে দিলে কি সে আবার আগের জায়গায় বাউন্স করে ফিরে আসে? কখনই আসে না। আপনি যে অবস্থায় টান দিবেন, যতটুকু ডিস্টর্ট করবেন, ওই ডিস্টর্টের অবস্থায় থেকে যায়। এগুলোকে বলা হয় হচ্ছে পূর্ণ নমনীয় বা প্লাস্টিক বস্তু। এবার আমরা দেখবো হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি, দেন হচ্ছে ভৌত রাশি, তরল এবং বায়বীয় পদার্থ, আমাদের যে চ্যাপ্টার আছে এখান থেকে মূলত আমাদের কি কি পড়তে হবে। এটা হচ্ছে একদম মানে প্রথম এক দুটা স্লাইড আমি যেটা রাখি সেটা হচ্ছে একেবারে জিস্ট, মানে আমাদেরকে যেগুলো জানতেই হবে, যেগুলো থেকে মানে এটা হচ্ছে যদি কেউ অন্য অন্য বই থেকে পড়েন, আপনি আপনার রেফারেন্স বই থেকে পড়েন, তো সেক্ষেত্রে আপনার রেফারেন্স বই থেকে খুঁজে খুঁজে এই অংশগুলো মিস দেওয়া যাবেই না। এই অংশগুলো পড়ে ফেলবেন, তাহলে দেখবেন যে ওই মানে অল্প পড়ে বেশি নাম্বার আর কি কাভার করা যাবে। এগুলো হচ্ছে খুবই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেগুলো থেকে প্রায়শই কোশ্চেন আসে। ঠিক আছে, তারপর সবগুলোই পড়বো। যেমন হচ্ছে বিভিন্ন ভৌত রাশি আছে, এই ভৌত রাশিগুলোর ইউনিট কিংবা এদের যে মাত্রা, এগুলো আমরা অলরেডি কিন্তু ইতিমধ্যে একবার দেখেছি। এছাড়া দুই ধরনের স্কেল আছে, একটা ভার্নিয়ার স্কেল আর একটা হচ্ছে মানে এই যেমন এটা এটা যেমন হচ্ছে ভার্নিয়ার স্কেল, নর্মাল একটা স্কেল, আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো নর্মাল স্কেল আর ভার্নিয়ার স্কেলের মধ্যে তফাৎ কি? নর্মাল যদি কোনো একটা স্কেল দেখেন, তাহলে আপনারা দেখবেন, সরি, তো নর্মাল স্কেলের মধ্যে আপনারা যদি খেয়াল করেন যে যে কোনো মিটার স্কেল যদি থাকে, ওই মিটার স্কেলে দেখবেন একটা ইঞ্চিতে একটা মাপ থাকে, একটা ইঞ্চিতে থাকে আর একটা হচ্ছে মিলিমিটারে। এখানে থাকে হচ্ছে ইঞ্চিতে আর এখানে থাকে হচ্ছে মিলিমিটারে। তো মিলিমিটারে যে মাপটা থাকে ওটা দিয়ে আপনি ম্যাক্সিমাম কত মিলিমিটার মাপতে পারেন বলুন তো? 1 মিলিমিটার মাপতে পারেন। বাট আপনার যদি কখনো প্রয়োজন হয় যে 1 মিলিমিটারের ফ্র্যাকশন মাপবেন, মনে করেন যে 0.2 মিলিমিটার আপনি মাপতে চান, এই 0.2 মিলিমিটার অথবা 0.7 মিলিমিটার, এটা কি কখনো হচ্ছে আপনি নর্মাল স্কেল দিয়ে মাপতে পারবেন? পারবেন না। আপনি সেটা মাপার জন্য প্রয়োজন হয় হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট একটা স্কেল, এই স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। ওকে, এটাকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার স্কেল। যে ভার্নিয়ার স্কেলের মাধ্যমে আমরা হচ্ছে এই মিলিমিটার রেঞ্জের থেকেও আমরা প্রিসিশন লেভেলে আমরা যে কোনো কিছু পরিমাপ করতে পারি। মনে করেন 0.7 মিলিমিটার অথবা 0.2 মিলিমিটার, এই রেঞ্জে কিন্তু আমরা এগুলোকে পরিমাপ করতে পারি। কেমন? আচ্ছা, দেন আমরা ওই যে কি বলে, যে কোনো একটা বস্তুর উপর আপনি মনে করেন যে কতটুকু কাজ করছেন। মনে করেন আমরা কাজ বলতে কি বুঝি? আমরা কাজ বলতে বুঝি যে ফিজিক্সের ভাষায় কাজ বলতে আমরা বুঝি হচ্ছে যে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি এবং ওই বস্তুটা যদি স্মরণ হয়, তাহলে এই বল এবং স্মরণ এই দুটার গুণফলকে বলা হয় কাজ। যেমন মনে করেন আপনি, আবার ওই ফুটবলের এক্সাম্পলে চলে আসি, আপনি ফুটবলের উপর সজোরে একটা কিক মারলেন, ঠিক আছে? তো কিক মারার পরে এই ফুটবলটা এইখানে চলে আসলো। আপনি সে ফর এক্সাম্পল যে কিকটা মারছেন, সেই কিকটা মারছেন আপনি এফ বলে। আপনি যে ফোর্সটা অ্যাপ্লাই করছেন, এই ফোর্সের ভ্যালু হচ্ছে এফ, এবং এই ফুটবলটা আগে যে অবস্থানে ছিল এবং পরে যে অবস্থানে গেছে, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে এস। তাহলে আপনি যে পরিমাণ কাজ করছেন,
এটার পরিমাণ হচ্ছে আপনার প্রযুক্ত বল এবং এই ফুটবলটা কত ডিস্টেন্স কভার করেছে এই দুটোর গুণফল, মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। আর এমন যদি হয় যে সে ফর এক্সাম্পল আপনি ফুটবলটাকে আসলে আমরা তো সবসময় ফুটবল একদম যে স্ট্রেট ফরওয়ার্ড মাপি মানে কিক দিই এমন না। কোন একটা ফুটবল এটাকে যদি আমি একদম কি করি, আমি যদি এটাকে মানে উপরের দিকে মারি, সে ফর এক্সাম্পল কোন একটা ফুটবল এটাকে যদি আমি উপরের দিকে মারি, মনে করেন এই ফুটবলটাকে কিক করলাম, সে কিক খেয়ে এসে এখানে চলে আসলো, তাহলে কিক খেয়ে যখন এই মুহূর্তে এইখানে, তাহলে এইটার এই বরাবর মনে করেন শূন্য ভাসতেছে, তাইলে এইটার এই বরাবর যে আপনার স্মরণের উপাংশ, যেমন আমি এখান থেকে যদি এখানে কিক মারছেন, এখানে যদি এস হয় এবং এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের মানের ভ্যালুটা হয় হচ্ছে এস কস থিটা। এটা হচ্ছে যখন আমরা ত্রিকোণমিতি, এটা ত্রিকোণমিতির পার্টে আছে যে আমরা জানি যে ওই যে সাইন কস ট্যান, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে এই এই যে অতিভুজের যে কোনো একটা অতিভুজের যদি ভূমি বরাবর উপাংশ নিতে হয়, এটা হচ্ছে এস কস থিটা, এবং আপনি বল মনে করেন প্রয়োগ করছেন হচ্ছে এফ, এবং এটা স্মরণ হচ্ছে এস কস থিটা, তাহলে হচ্ছে এই যে কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। সো এই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটা যদি কেউ না মনে রাখতে পারেন বা এটা যদি আপনারা না বুঝেন, জাস্ট ইউ ক্যান স্কিপ। যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য আমি একটু রিক্যাপ করে দিলাম, আর হচ্ছে শুধুমাত্র এতটুকু মনে রাখলেই চলবে। এই যে উপরে যেটা আমি দেখাইছি না, যে একটা বল আমি স্ট্রেট ফরওয়ার্ড মারছি, এই বলটা কোথায় গেছে, এই বলটাকে যদি আমি স্ট্রেট ফরওয়ার্ড মারি, তাহলে হচ্ছে সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, এবং নির্দিষ্ট দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে এর দ্বারা কতটুকু কাজ হলো সেটা। আচ্ছা, এবার আমরা আসি কাজের মাত্রা। তো কাজের মাত্রা হচ্ছে এখান থেকে একটু দেখবেন যে কাজ মানে হচ্ছে বল ইন্টু সরণ, তার মানে হচ্ছে বলের মাত্রা হবে আর সরণের মাত্রা হবে। তাহলে বল মানে হচ্ছে আপনার এফ ইন্টু এস, হ্যাঁ, বল মানে হচ্ছে ভর ইন্টু সরণ। তাহলে ফোর্স এফ ইকুয়াল টু এম এ, বল ইন্টু ত্বরণ আর কি। তাহলে এই যে ত্বরণ মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বসাইছে, এখানে ভর বসাইছে। দেন এ যেটা, এ মানে হইলো যে বেগের পরিবর্তনের হার, তাই না? বেগের পরিবর্তনের হার, তাহলে ভি বাই টি। আবার ভি মানে হইলো কি বলে এটা, এখানে এম, তাই না? আবার ভি মানে হইলো এস বাই টি, তাহলে এম ইন্টু এস বাই টি স্কোয়ার। তো এইভাবে করে জাস্ট হচ্ছে আমরা এখানে প্রতিটার আলাদা আলাদা করে যখন আমি মাত্রা বসাবো, তখন আমি এই মাত্রাটা পাই। সো এভাবে আমরা কাজের মাত্রা, কাজের একক এভাবে নির্ণয় করি, এবং কাজের মানে বলের একক হচ্ছে নিউটন, এবং সরণ হচ্ছে মিটার। তাহলে এটাকে আমরা বলতে পারি নিউটন মিটার, এই নিউটন মিটারকে একত্রে বলা হয় জুল। তাহলে কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। ওকে। আচ্ছা, নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তি আছে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে যে নিচের কোনটা নবায়নযোগ্য শক্তি, নিচের কোনটা অনবায়নযোগ্য শক্তি। এটা মোটামুটি আপনারা সবাই বুঝেন আমি আশা করি, যে যে সকল শক্তির মনে করেন যে কোনো মানে এন্ডলেস রিসোর্স, যে এটার কোনো শেষ নাই, এটা আপনি যত খুশি তত বেশি আপনি মানে আপনি এন্ডলেসলি পাবেন, হ্যাঁ, আপনি সেগুলো হচ্ছে আসলে নবায়নযোগ্য শক্তি। আর যেগুলো আপনি এভাবে পাবেন না, সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। আচ্ছা, দেন আমরা যদি চিন্তা করি যে যান্ত্রিক শক্তি, বিভিন্ন শক্তির যে রূপান্তর, এই রূপান্তরগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে বিভিন্ন যান্ত্রিক শক্তির রূপান্তর আছে। এক একটা শক্তি থেকে এক একটা শক্তির ট্রান্সফরমেশন, এটা হচ্ছে অনেক বেশি এসে থাকে, যে শক্তির রূপান্তর, যে মনে করেন যে আপনি হাতের তালু আপনি ঘষছেন, সেক্ষেত্রে কিছু তাপ উৎপন্ন হচ্ছে। তো এটা 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 কোন ধরনের শক্তির রূপান্তর? এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই কমন। সো এখানে প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে, তাপ শক্তি থেকে বিভিন্ন শক্তিতে রূপান্তর, আলোক শক্তির রূপান্তর, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, দেন শব্দ শক্তি, চৌম্বক শক্তি, নিউক্লিয় শক্তি, প্রত্যেকটা দেওয়া আছে। প্রতিটা শক্তির এক্সাম্পল আপনারা পড়বেন যে কোন শক্তি থেকে কোন শক্তিতে ট্রান্সফার হয়, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন? আরেকটা হচ্ছে মানে আইনস্টাইনের খুব বিখ্যাত একটা সূত্র আছে, যে সূত্রের মাধ্যমে কোন একটা বস্তুর ভর এবং শক্তির মধ্যে রিলেশন আসলে স্টাবলিশ করা সম্ভব হয়। এবং এই সূত্রটা হচ্ছে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, যেখানে সি হচ্ছে আলোর বেগ। সি কি? সি হচ্ছে আলোর বেগ। তাইলে কোন একটা বস্তুর ভর চিন্তা করেন, ভর যতই নগণ্য হোক না কেন, সি এর ভ্যালু তো অনেক বেশি। আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? এটা হচ্ছে আলোর বেগ। সো কোন একটা বস্তুর ভর যাই হোক না কেন, এটাকে যদি আমি সি স্কোয়ার, মানে এটার আবার স্কোয়ার, এটা দিয়ে যদি আমি গুণ করি, তাহলে ওই বস্তু থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে চিন্তা করছেন? তাহলে এটাই হচ্ছে যে কোনো একটা বস্তুকে, যদি কোনো একটা ভরকে যদি এনার্জিতে কনভার্ট করা যায় বা এনার্জিতে কনভার্ট করা হয়,
তাহলে কি পরিমাণ শক্তি এর থেকে পাওয়া যাবে। তো আমরা দেখলাম হচ্ছে কাজ, আমরা দেখলাম কাজ, তো আমরা একটু আগে দেখছি কাজ মানে হচ্ছে কি, কাজ মানে হচ্ছে ওই যে এফ ইন্টু এস, একটু আগে আমরা পড়ে আসছি না, এফ ইন্টু এস। আর ক্ষমতা হইলো, এই ক্ষমতা হচ্ছে আমাদের সচরাচর ক্ষমতা না, এটা হচ্ছে ফিজিক্সের ক্ষমতা। এই ক্ষমতাটা হলো যে আপনার কাজ করার হার, যে আপনি মনে করেন 1 ঘন্টার মধ্যে কতটুকু কাজ করতে পারেন, এটাই হচ্ছে আপনার ক্ষমতা। ঠিক আছে, মানে যেটাকে আমরা হচ্ছে সোজা বাংলায় যেটাকে আমরা এফিসিয়েন্সি বলতে যেটা জিনিসটা আমরা বুঝি, যে কত কম সময়ে কত আপনি কাজ কত মানে বেশি ডেলিভারি আপনি দিতে পারেন, এটাকে তো আমরা বলি হচ্ছে এফিসিয়েন্সি, মানে ইউজুয়াল প্র্যাকটিসে। এটাই হচ্ছে ফিজিক্সের ভাষায় হচ্ছে পাওয়ার, যে আপনার ক্ষমতা, যে আপনি একক সময়ে কি পরিমাণ কাজ করতে পারেন। এবং কাজ কি, কাজ হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে হচ্ছে এফ ইন্টু এস ডিভাইডেড বাই টাইম। সো আমরা শুধুমাত্র এতটুকু মাথায় রাখলেই চলবে, তার মানে পাওয়ার হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে হচ্ছে এফ ইন্টু এস ডিভাইডেড বাই টাইম। ওকে, ফোর্সের তাহলে এফ ইন্টু এস ডিভাইডেড বাই টি। তো এটাই হচ্ছে আমাদের কি বলে পাওয়ারের সংজ্ঞা। তো এটাকে যদি আমি একটু আলাদা করে লিখি তাহলে এফ ইন্টু এস বাই টি, এই যে এস বাই টি মানে কত, এস বাই টি মানে হচ্ছে স্মরণের পরিবর্তন বা হচ্ছে দূরত্বের পরিবর্তন। তো এস বাই টি মানে হচ্ছে অ্যাকচুয়ালি বেগ, তাহলে এফ ইন্টু ভি, তাই না? এটাই এখানে লিখছে আর কি। তাহলে পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি, এভাবেও প্রকাশ করা যায়। বাট আপনারা শুধুমাত্র এই জিনিসটা জানবেন, আপনারা হচ্ছে মোস্টলি হচ্ছে এই যে এই জিনিসটা আপনারা একটু জানবেন, যে পাওয়ার মানে হচ্ছে যে একক সময়ে যে কোনো একটা বস্তুর কাজ করার যে ক্ষমতা বা কাজের যে হার, যে কোনো একটা বস্তুর কাজ করার যে হার, এটি হচ্ছে তার পাওয়ার বা ক্ষমতা। দেন হচ্ছে কিছু জীবাশ্ম জ্বালানি আমরা কিভাবে তৈরি করব। এখানের মধ্যে জীবাশ্ম জ্বালানি বলতে কোনগুলো, যেমন হচ্ছে আমরা যে খনিজ তেলগুলো ব্যবহার করি, আমরা দেন কয়লা, খনিজ তেল, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার পেট্রোলিয়াম জাতীয় যা কিছু আছে, সবই হচ্ছে আসলে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি মানে হচ্ছে মানুষ, এরপরে উদ্ভিদ বা প্রাণী, এটা হচ্ছে যুগের পর যুগ হাজার হাজার বছর ধরে মাটির নিচে স্তূপে স্তূপে চাপা পড়ে মাটির ভিতরে বিভিন্ন স্তরে স্তরে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ হিসেবে জমা থাকে। তো এগুলোকে আসলে জীবাশ্ম জ্বালানি বলা হয়। এগুলোকে কি বলা হয়? জীবাশ্ম জ্বালানি। এগুলো ইউজুয়ালি পেট্রোলিয়াম জাতীয় যত পদার্থ আছে, পেট্রোলিয়াম জাতীয় যা আছে, সবই হচ্ছে জীবাশ্ম জ্বালানির এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা। দেন আমরা দেখবো হচ্ছে চুম্বক এবং ট্রান্সফরমার। এখান থেকে মোটামুটি এই বিষয়গুলো আমাদের দেখতেই হবে। চুম্বক এবং ট্রান্সফরমার থেকে আমরা এক এক করে একটু দেখি। যেমন প্রথমত আছে হচ্ছে চুম্বক মেরু। চুম্বক মেরু বলতে বোঝায় যে যে কোনো একটা চুম্বকের দুইটা মেরু থাকবে, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। আহ, তো এই দেখা যায় যে উত্তর মেরু এবং উত্তর মেরু পরস্পর হচ্ছে বিকর্ষণ করে, আর উত্তর মেরু দক্ষিণ মেরু পরস্পরকে আকর্ষণ করে। তো চুম্বকের এরকম দুইটা দুইটা মেরু থাকে, এটা মোটামুটি আমরা সবাই জানি। আর এই চুম্বকের মাঝ বরাবর যে ইয়াটা থাকে, এটাকে বলা হয় হচ্ছে চুম্বক অক্ষ। কি বলা হয়? এটাকে বলা হয় চুম্বক অক্ষ। আরেকটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। চুম্বক দৈর্ঘ্য বলতে বোঝায় হচ্ছে এই দুইটা মেরুর মধ্যবর্তী যে ডিস্টেন্স, মনে করেন এই যে নর্থ পোল থেকে শুরু করে সাউথ পোল পর্যন্ত যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাকে আমি বলবো হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। সেই দৈর্ঘ্যটাকে কি বলবো? সেই দৈর্ঘ্যটাকে আমি বলবো হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। এছাড়া একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, যে টেম্পারেচারে হচ্ছে ওই চুম্বকের চুম্বকত্ব পুরোপুরি নষ্ট হয়ে যায়। যেমন মনে করেন যে লোহা, এটাকে যদি আপনি 770 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি উত্তপ্ত করেন, তাহলে লোহার চুম্বকত্ব পুরোপুরি বিনষ্ট হয়ে যাবে। ওকে, এটাকে বলা হয় হচ্ছে কুড়ি তাপমাত্রা। আরেকটা বিষয় হচ্ছে রেমিনেন্স। রেমিনেন্স হচ্ছে মনে করেন যে সে ফর এক্সাম্পল কোন একটা লোহা, এই লোহার পাশে আপনি যদি কোন একটা চুম্বক নিয়ে আসেন, এটা মনে করেন কোন একটা লোহা আর এটা মনে করেন কোন একটা চুম্বক। তো এই চুম্বককে যদি লোহার পাশে নিয়ে আসেন, তাহলে এই চুম্বকের প্রভাবে লোহাও কিছুটা চুম্বকত্ব লাভ করবে। ওকে, সো এরপরে যদি আপনি এই চুম্বকটা পরবর্তীতে আপনি সরাই আনেন, এখান থেকে যদি আপনি সরাই আনেন, তারপরেও কিছু সময় ধরে দেখা যায় লোহার ভিতরে ওই চুম্বকের যে ধর্ম, সেটা এখনো অবশিষ্ট আছে, বা চুম্বকের যে ধর্ম সেটা এখনো বজায় আছে। এই যে ঘটনাটা বা এই যে প্রপার্টি, এটাকে বলা হয় হচ্ছে রেমিনেন্স। ওকে, চুম্বকের দুই ধরনের দৈর্ঘ্য আছে, একটা হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য আর একটা হচ্ছে চুম্বকের চুম্বক দৈর্ঘ্য। তো চুম্বকের জ্যামিতিক এবং চুম্বক দৈর্ঘ্য আমি একসাথে একটু বলি। চুম্বকের মেরু দুইটা সাধারণত চুম্বকের এই দুই কোণায় হয়, একদম পুরো বর্ডারে না হয়ে একটু মাঝামাঝি হয়। তো এই চুম্বকের যে মেরু দুইটা আছে, মনে করেন নর্থ পোলের যে মেরু আর সাউথ পোলের যে মেরু, এই দুটার মধ্যে যে দৈর্ঘ্য, এটাকে বলা হয় হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। কি বলা হয়? এটাকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। আর এই চুম্বকের একদম এক মাথা থেকে এক বর্ডার থেকে আহ, আহ, এক বর্ডার থেকে যদি আমি আরেক বর্ডারে যদি আমি যাই, এটাকে আমি বলবো হচ্ছে চুম্বকের কি দৈর্ঘ্য? এটাকে বলবো আমি হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য।
ঠিক আছে? তাহলে একটা হচ্ছে চুম্বকের চুম্বক দৈর্ঘ্য আর একটা হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। তো সাধারণত চুম্বকের চুম্বক দৈর্ঘ্য হচ্ছে 0.85। চুম্বকের এটা একটা সূত্র আছে, সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে যে 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। ওকে, চুম্বকের চুম্বক দৈর্ঘ্য হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্যের 0.85 গুণ। আচ্ছা, এছাড়া মোটামুটি আছে চুম্বক প্রাবল্য। এটা সংখ্যা তেমন একটা বেশি আসলে অত বেশি প্রয়োজন নেই। আমি কখনো দেখি নাই, যদিও এগুলো আমি পড়ছিলাম, বাট আমি কখনোই দেখি নাই প্রিলিতে বা রিটেনে এই যে চুম্বক প্রাবল্য এগুলোর এক্সটেন্সিভ সংজ্ঞা চলে আসে। জাস্ট হচ্ছে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এই প্রকাশটা শুধুমাত্র জানবেন। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই পার্টটা, যে ডায়াচুম্বক, প্যারাচুম্বক এবং ফেরোচুম্বক এদের হচ্ছে বিভিন্ন এক্সাম্পল যে আছে, সেই এক্সাম্পলগুলো আপনাদেরকে দেখতে হবে যে কোনটা ডায়াচুম্বক পদার্থ, কোনটা প্যারাচুম্বক পদার্থ, কোনটা ফেরোচুম্বক পদার্থ। সো এটার এক্সাম্পলগুলো হচ্ছে মাস্ট। এটার এক্সাম্পল থেকে ধরেন যে এখান থেকে যদি একটা কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে, সেটাই হচ্ছে এটার এক্সাম্পল। এছাড়া পৃথিবী হচ্ছে একটা বিশাল বড় একটা চুম্বক ক্ষেত্র। আহ, পৃথিবী নিজেই হচ্ছে একটা বিশাল বড় চুম্বক ক্ষেত্র। এটা সর্বপ্রথম হচ্ছে 1600 সালে ডক্টর গিলবার্ট এটাকে আবিষ্কার করেন, যে পৃথিবী যে নিজে একটা বড় বা বিশাল চুম্বক ক্ষেত্র, এটা সর্বপ্রথম এটা আবিষ্কার করেন হচ্ছে ডক্টর গিলবার্ট। তো পৃথিবীর যে চুম্বকটা আছে, কাল্পনিক যে চুম্বক ক্ষেত্রটা, সেটার যে দক্ষিণ মেরু, এটা হচ্ছে আমাদের পৃথিবীর যে ভৌগোলিক উত্তর মেরু সেদিকে অবস্থিত। তো ওই চুম্বকের দক্ষিণ মেরু হচ্ছে কানাডার উত্তরে বুথিয়া উপদ্বীপে, আর ওটার উত্তর মেরু হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের দক্ষিণ ভিক্টোরিয়া অঞ্চলে। সো দুইটা হচ্ছে জাস্ট অপোজিট, হ্যাঁ। এবং এটা পৃথিবী বরাবর একদম ডিরেক্টলি নাই, উত্তর দক্ষিণ বরাবর, একেবারে উত্তর দক্ষিণ বরাবর নাই। এটা হচ্ছে চুম্বক যে অক্ষ, ভৌগোলিক যে অক্ষটা, সেই ভৌগোলিক অক্ষের সাথে চুম্বক অক্ষ 18 ডিগ্রি কোণ করে, মানে একটা সার্টিন অ্যাঙ্গেল আছে, একদম প্রপারলি একদম উত্তর দক্ষিণ মেরু বরাবর না, কিছু একটা অ্যাঙ্গেল করে তারপরে এটা থাকে। আচ্ছা, এবার আমরা দেখি স্থির তড়িৎ, চলতড়িৎ এবং আরেকটা হচ্ছে ইলেকট্রনিক্স। স্থির, চলতড়িৎ এবং ইলেকট্রনিক্স। এখান থেকে আমরা একটু যদি দেখি, সেটা হচ্ছে এখান থেকে প্রাথমিকভাবে আপনাদেরকে, যারা অন্যান্য বই থেকে পড়বেন, আমার স্লাইডের বাইরে থেকে পড়বেন, তারা হচ্ছে এই পার্টগুলো অন্তত কাভার করার চেষ্টা করবেন। এবার আমরা একটা করে দেখি। যে মনে করেন যে আমরা এই যে চুম্বক আবেশ, সরি বৈদ্যুতিক আবেশ, আমরা যদি কোনো একটা কাচ দণ্ডকে যদি আমরা সিল্ক দ্বারা ঘষি, হ্যাঁ, তাহলে আমরা এই কাচ দণ্ডের মধ্যে পজিটিভ চার্জ পাওয়া যায়। কি পাওয়া যায়? পজিটিভ চার্জ পাওয়া যায়। কারণ এটাকে ঘষলে দেখা যায় এটার প্রপার্টিগুলো হচ্ছে এমন যে কাচদণ্ড থেকে ইলেকট্রনগুলা সিল্কের কাপড়ে চলে যায়, যার ফলে কাচদণ্ড ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যায়। আমরা বলেছি ধনাত্মক চার্জ মানে কি? ইলেকট্রনের স্বল্পতা। আর ঋণাত্মক চার্জ মানে কি? ইলেকট্রনের আধিক্য। তাহলে বুঝতেই পাচ্ছেন, যেহেতু ঘষার ফলে কাচ পজিটিভ এবং সিল্ক নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে কাচদণ্ড থেকে ইলেকট্রন সিল্কে চলে যাচ্ছে। একই রকমভাবে আমরা যদি কোনো একটা প্লাস্টিক দণ্ডকে যদি আমরা ফ্লানেল দ্বারা ঘষি, তাহলে প্লাস্টিক দণ্ডটা নেগেটিভ হয়ে যাবে, আর ফ্লানেল দণ্ডটা কী হবে? ফ্লানেলের যে কাপড়টা, সেই কাপড়টা হয়ে যাবে পজিটিভ। তার মানে হচ্ছে ইলেকট্রন ফ্লানেল থেকে প্লাস্টিকে চলে আসছে, যার ফলে প্লাস্টিকে ইলেকট্রনের আধিক্য দেখা যাচ্ছে। এই কারণে এটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভব পার্থক্য। তা ইলেকট্রনিক্স আমরা যখন পড়ি, আমরা সবাই মোটামুটি এই ভোল্টেজ, হ্যাঁ, যে এটার সাথে খুব পরিচিত, যে 220 ভোল্টের সাথে আমরা খুব পরিচিত, যে ভোল্টেজ আপ ডাউন হইতেছে, এটা নিয়ে আমরা খুব কনসার্ন থাকি। আমরা ভোল্টেজ রেগুলেটর আমরা বসাই, হ্যাঁ, বাসা বাড়িতে আমরা ফ্রিজ, এসি এগুলো যাতে নষ্ট না হয়, এই কারণে আমরা ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিজের জন্য আমরা ভোল্টেজ রেগুলেটর ইউজ করি, যাতে করে ভোল্টেজের আপ ডাউন হইলে ওই ইলেকট্রনিক ডিভাইসগুলো নষ্ট না হয়। তো এই ভোল্টেজ জিনিসটা কি? এই ভোল্টেজ জিনিসটা হইলো আসলে যে কোনো একটা ইলেকট্রিক সার্কিটের, মনে করেন যে দুই প্রান্তের মধ্যে, কোনো একটা ইলেকট্রিক সার্কিটের মানে এমন একটা প্রপার্টি, কোনো একটা ইলেকট্রিক সার্কিটের দুই প্রান্তের মধ্যকার এমন একটা প্রপার্টি বা এমন একটা বৈশিষ্ট্য, যেটার কারণে যেটা হচ্ছে ডিফাইন করে যে কারেন্ট কোথা থেকে কোন জায়গায় যাবে। কি কারেন্ট কোথা থেকে কোথায়, মানে কারেন্ট কোন পাশ থেকে কোন পাশে যাবে, এটাকে হচ্ছে ডিফাইন করে। কারেন্ট সবসময় হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। কোথায় যায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। যেমন ঝর্ণার সাথে তুলনা করতে পারবেন, উচ্চ থেকে নিম্ন, এটা হচ্ছে কারেন্ট যাবে, হ্যাঁ, এটা হচ্ছে কারেন্ট অলওয়েজ কোথায় যাবে? উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যাবে। তো এই যে ওহম সাহেব একটা সূত্র দেয়, সেই ওহম সাহেবের সূত্রটা হচ্ছে এই যে কারেন্ট যে যাবে, আমি বললাম যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টটা যাবে,
আহ, এই এই জিনিসগুলো আহ, এই জিনিসগুলো আহ, আমরা যেটা করব সেটা হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে যে কারেন্টটা যাবে এই কারেন্টটা ডিপেন্ড করবে হচ্ছে কতটুকু কারেন্ট যাবে তা নির্ভর করবে হচ্ছে এই দুটার বিভব পার্থক্যের উপর। যদি পার্থক্য বেশি থাকে, যদি ভোল্টেজ বেশি হয়, তাহলে কারেন্ট বেশি যাবে। এটা কিন্তু আমরা সবাই বুঝি, ঠিক আছে? মনে করেন যে কোনো একটা 100 ভোল্টের, হ্যাঁ, কোনো একটা 100 ভোল্টের কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস, এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যেতে পারবে, আর একটা 200 ভোল্টের একটা যদি আমি মানে ডিভাইস নিই, এর মধ্যে এর থেকে বেশি কারেন্ট যাবে। এটা কিন্তু আমরা শুনলেও বুঝতে পারি, হ্যাঁ। তো ওহম সাহেব সূত্র দিয়ে, যে অলরেডি এক্সিস্টিং এই সূত্রটাকেই তিনি এক্সপ্লেইন করছেন। উনি বলছেন যে যে কোনো বস্তুর মধ্য দিয়ে যে পরিমাণ আসলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে, সেটা হচ্ছে ওই বস্তুর মানে দুই এন্ডের যে ভোল্টেজ, সেই ভোল্টেজ ডিফারেন্সের একদম ডিরেক্ট সমানুপাতিক। কথা কি বুঝতে পারছেন? তার মানে হচ্ছে বিভব পার্থক্য কী হবে? বিভব পার্থক্য হচ্ছে একদম সরাসরি এই তড়িৎ প্রবাহের সাথে একেবারে ডিরেক্টলি রিলেটেড। ওকে, একেবারে ডিরেক্টলি রিলেটেড। যদি মানে ভোল্টেজ বেশি হয় তাহলে কারেন্ট বেশি যাবে, সহজ কথা। তো এটাকে আমরা এক্সপ্লেন করি এভাবে, লিখি যে ভি প্রপোর্শনাল টু আই। তো প্রপোর্শনাল সাইন উঠাই দিয়ে আমরা হচ্ছে একটা কনস্ট্যান্ট আনতে হয়। এই কনস্ট্যান্টের মান হচ্ছে আর, এটাকে আমরা বলি হচ্ছে রো। তাহলে ভি ইকুয়াল টু আর আই, ঠিক আছে? তাহলে এই সূত্রটা হচ্ছে আপনারা আজীবন মনে রাখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে ভি ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু আর আই, যেখানে আর হচ্ছে রোধ, আই হচ্ছে কারেন্ট, এটা বুঝতেই পারতেছেন, আর ভি হচ্ছে কি? ভোল্টেজ। আচ্ছা, তাইলে এই যে রোধের যে বিষয়টা একটু আগে আমরা কেবল যে বললাম ভি ইকুয়াল টু আর আই, এবং ভি ইকুয়াল টু আর আই এর মধ্যে যে আমরা এই যে রোধটা কেবলই পড়লাম, এই যে রোধ, এই রোধের আবার কিছু সূত্র আছে। যেমন এই রোধ জিনিসটা কি? রোধ জিনিসটা হচ্ছে আমরা ঘর্ষণ যেমন পড়ছি, যে আমাদের গতিকে বাধাপ্রাপ্ত করে বা গতির এগেইনস্টে কোনো একটা কাজ করে। তাহলে এই রোধ জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যে কোনো বস্তুর রোধ হইল কারেন্ট প্রবাহকে বাধাপ্রাপ্ত করে। এখন এই রোধের মানটা কত হবে এটা ডিপেন্ড করে হচ্ছে ওই বস্তুটার দৈর্ঘ্য, ওই বস্তুটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং ওই বস্তুটার দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং ওই বস্তুটা যে উপাদান দ্বারা তৈরি সেই উপাদানের। যেমন একটা তামার তৈরি যদি একটা তার হয়, এটার ভিতরে যে রোধ যেমন হবে, যদি তামার তার না হয়ে যদি অন্য কোনো কিছু তৈরি তার হয়, এর ভিতর দিয়ে কারেন্ট গেলে ওটার রোধ কিন্তু ভিন্ন ভিন্ন হবে। আপনারা শুধুমাত্র জানবেন হচ্ছে রোধ নির্ভর করে কিসের উপর? রোধ নির্ভর করে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদানের উপর। এল মানে হচ্ছে দৈর্ঘ্য, এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এখানে আরেকটা হচ্ছে উপাদান, ঠিক আছে? আচ্ছা, তো ইউজুয়ালি রোধগুলোকে আমরা দুই ভাগে লাগাইতে পারি, একটা হচ্ছে সিরিজ কানেকশন আর একটা হচ্ছে প্যারালাল কানেকশন। তো সিরিজ কানেকশন মানে কি? কোন একটা রোধ থাকবে, এই মনে করেন এখানে একটা রোধ আছে, এই ঠিক তারপরেই এটা শেষ হয়েছে, আবার আরেকটা রোধ শুরু হয়েছে। আর প্যারালাল কানেকশন হচ্ছে মানে দুইটা রোধ আছে, এই দুইটা রোধেরই কমন একটা পয়েন্ট আছে। যেমন এই যে এই রোধের যে পয়েন্ট, এই রোধটা যে পয়েন্টে আছে, ওই একই পয়েন্ট থেকে আরেকটা রোধ শুরু হয়েছে, আবার এই রোধটা যেখানে শেষ হয়েছে ওই আরেকটা রোধও এই পয়েন্টে শেষ হয়েছে। বাট সিরিজের ক্ষেত্রে কি? সিরিজের ক্ষেত্রে মনে করেন একটা শুরু হয়েছে তারপর আরেকটা আছে, ওকে। আর প্যারালালের ক্ষেত্রে কি? প্যারালালের ক্ষেত্রে হচ্ছে মনে করেন একই পয়েন্ট থেকে মনে করেন যে মাল্টিপল রোধ উৎপন্ন হয়েছে, যে মনে করেন একই পয়েন্ট থেকে মাল্টিপল রোধ উৎপন্ন হয়েছে, এই সবগুলো রোধ মনে করেন এইভাবে আছে। সো এটা হচ্ছে প্যারালাল। আর যদি আমি এভাবে বলি একটার পরে একটার পরে একটা আছে, তাহলে এটাই হচ্ছে সিরিজ। তাহলে এটাই হচ্ছে সিরিজ, আর এটাই কি? এটাই হচ্ছে প্যারালাল। আচ্ছা, তো সিরিজ এবং প্যারালাল এখানে আরেকটা ছবির মাধ্যমে এখানে একটু দেখানো হয়েছে, এটা একটু দেখবেন। আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স জিনিসটা কি? রেজিস্ট্যান্স হচ্ছে যে কোনো একটা রেজিস্ট্যান্স জিনিসটা কি? রেজিস্ট্যান্স জিনিসটা হচ্ছে যে আমরা এই এই কেবলই যে রোধটা যেটা পড়লাম, একটা সিরিজে লাগাইতে পারলাম, একটা প্যারালালে লাগাইতে পারলাম। তো সিরিজে লাগাইলে, যদি আমরা সিরিজে লাগাই, তো সেক্ষেত্রে যতগুলো রোধ আছে সবগুলো রোধের যে ইকুইভ্যালেন্ট রোধ কত হবে, হ্যাঁ, সবগুলো রোধের যে ইকুইভ্যালেন্ট রোধ কত হবে সেইটাকে আমরা বলি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটার ভ্যালু হচ্ছে, যদি সিরিজ কানেকশনে থাকে তাহলে সবগুলো রোধের যোগফল, এটাই হচ্ছে রোধের ইকুইভ্যালেন্স রোধ, ঠিক আছে? সবগুলো রোধের যোগফল। আর যদি প্যারালাল কানেকশনে থাকে, যদি যে কোনো একটা রোধ প্যারালাল কানেকশনে থাকে, তাহলে এই রোধের ইকুইভ্যালেন্ট রোধ হবে 1/ইকিউ, মানে ইকুইভ্যালেন্ট রোধ হচ্ছে 1/R1, 1/R2, 1/R3, এভাবে, ওকে। আচ্ছা, একটু 2 মিনিটের জন্য আমি একটু ব্রেক নিচ্ছি, জাস্ট 2 মিনিটের জন্য, ওকে। আচ্ছা, 2 মিনিটস ব্রেক।
আমি এসে আবার কথা বলছি। আচ্ছা, ওকে। আচ্ছা, 2 মিনিটের প্রয়োজন হয়নি। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমরা যেটা আলোচনা করছিলাম যে ইকুইভ্যালেন্ট রোধ যদি হয়, ইকুইভ্যালেন্ট রোধের ক্ষেত্রে আমরা কি বলেছি, যে আমরা বলেছি যে যদি আমরা রোধগুলো সবগুলো সিরিজ কানেকশনে থাকে, জাস্ট আমরা সবগুলোকে যোগ করব, তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রোধ। আর প্যারালালে থাকলে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, এইভাবে যদি আমরা মানে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের জন্য মানে তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রোধটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এবার আমরা দেখব শব্দ এবং তরঙ্গ চ্যাপ্টার থেকে বেসিক্যালি এগুলো আমাদের দেখতে হবে। আমরা এক এক করে মোটামুটি একটু দেখি। যেমন আমাদের তরঙ্গ সম্পর্কিত কয়েকটা রাশি আছে। যেমন আমরা বলে থাকি পূর্ণ স্পন্দন। যেমন হচ্ছে কোনো একটা তরঙ্গ সৃষ্টিকারী যদি কোনো একটা কণা কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি ওই একই দিক থেকে পুনরায় ওই বিন্দুতে ফিরে আসে, তাকে আমরা বলি হচ্ছে পূর্ণ স্পন্দন। ঠিক আছে? যে মনে করেন কোনো একটা কণা যে সে মনে করেন যে যে এইখান থেকে যাত্রা শুরু করেছে, সে ঘুরে এসে আবার একই জায়গায় এসেছে। সো এইটা যদি আমরা এভাবে কোনো একটা বৃত্তের অংশ হিসেবে চিন্তা করি, দেখেন যে উপরের যে হাফ এটা হচ্ছে বৃত্তের এই হাফ, তাই না? আবার নিচের যে হাফ এটা হচ্ছে বৃত্তের এই হাফ, এই পুরোটা হচ্ছে আসলে একটা বৃত্ত। তার মানে এ যখন ঘুরে আবার এই বিন্দুতে আসলো, তাহলে এই বিন্দু এবং এই বিন্দু আসলে একই কথা। তার মানে ঘুরে যখন আবার আগের জায়গায় আসবে, তখন এই এই পুরো মানে ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। এছাড়া আছে হচ্ছে পর্যায়কাল। একটা পূর্ণ স্পন্দন মানে একটা ফুল সাইকেল কমপ্লিট করার জন্য কোন একটা কণার যে সময় প্রয়োজন হবে, এটাকে আমি বলবো পর্যায়কাল। আর কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যে পরিমাণ পূর্ণ স্পন্দন দিবে। মনে করেন যে কোন একটা তরঙ্গ এভাবে এভাবে আছে, তো এই তরঙ্গটা মনে করেন যে এতটুকু, দেন হচ্ছে মনে করেন এতটুকু, দেন হচ্ছে মনে করেন যে এতটুকু। তো 1 সেকেন্ডে মনে করেন 1 সেকেন্ডে সে যত পরিমাণ পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পারবে, সেটা হচ্ছে আমাদের পর্যায় কম্পাঙ্ক। এটাকে আমরা সাধারণত এফ দ্বারা প্রকাশ করে থাকি। এছাড়া আরেকটা টার্ম হচ্ছে বিস্তার। বিস্তার মানে হচ্ছে কোনো একটা তরঙ্গ উপরে বা নিচে সর্বোচ্চ যতটুকু পরিমাণ বিস্তৃত হতে পারে। যেমন কি, যেমন কোনো একটা তরঙ্গ মনে করেন যে যে এইভাবে বিস্তৃত হতে পারে, তাই না? তো এই তরঙ্গের বিস্তার হচ্ছে এটা হবে। আবার আরেকটা তরঙ্গ হতে পারে যার বিস্তার হচ্ছে অনেক কম। মনে করেন যে এটার বিস্তার অনেক কম, আবার এই তরঙ্গটার বিস্তার হচ্ছে অনেক বেশি। তাহলে এগুলো হচ্ছে তরঙ্গের বিস্তার। মানে সর্বোচ্চ এটা হচ্ছে এক্স অক্ষ মানে ওয়াই অক্ষ বরাবর কোন একটা তরঙ্গ সর্বোচ্চ যতটুকু পরিমাণ বিস্তৃত হতে পারে, সেটা হচ্ছে ওই তরঙ্গের বিস্তার। আচ্ছা, আচ্ছা, এখন আমরা এই বিস্তারের পরে আমরা দেখব হচ্ছে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ। তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ বলতে কি বোঝানো হয়? কোন একটা তরঙ্গ একদম ম্যাক্সিমাম, এই যে কোন একটা তরঙ্গ যখন এভাবে যায়, তখন এটা হাইয়েস্ট যে পিক যে জায়গাটা, এটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ শীর্ষ। আবার একদম একদম লোয়েস্ট যে জায়গাটা, এটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ পাদ। ঠিক আছে? একটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর এটা হচ্ছে তরঙ্গ পাদ। এটা জাস্ট হচ্ছে জেনারেল সংজ্ঞা কিছু। এরপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা পূর্ণ স্পন্দনের জন্য যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। মনে করেন কোনো একটা তরঙ্গ এরকম আছে, তো এইরকম যদি কোনো একটা তরঙ্গ থাকে, তাহলে এই তরঙ্গের মনে করেন যে একটা পূর্ণ স্পন্দন, এটা তো একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হইলো, যে এই পয়েন্ট থেকে শুরু হয়েছে আবার এই পয়েন্টে যে শেষ হয়েছে। তাহলে এই পূর্ণ স্পন্দনে যতটুকু পরিমাণ দূরত্ব সে অতিক্রম করে, তাকে বলা হয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কথা কি বুঝতে পারছেন? তরঙ্গ দৈর্ঘ্য। এখন ওই সিমিলার যে কোনো দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স, যেমন মনে করেন কোনো একটা তরঙ্গ এরকম আছে, তা এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, এটাকেও তরঙ্গ দৈর্ঘ্য বলা যাবে, কোনো সমস্যা নেই। আবার মনে করেন যে এই পয়েন্ট আবার এই পয়েন্ট আবার সিমিলার, একই রকম না, একই রকম দুইটা পয়েন্ট, তাহলে একই রকম দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটাই কি? সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, দেন তরঙ্গ বেগ। বেগ বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তরঙ্গ বেগেও সেম, যে কোন একটা তরঙ্গ একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে তরঙ্গ বেগ। এখানে একটা হচ্ছে আপনার কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করি, আর পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। আমি যদি একটু ছোট করে বলি, তাইলে
মনে করেন যে কোনো একটা তরঙ্গ টি সময়ে, টি মানে কি পর্যায়কাল, তাই না? একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে টি সময় লাগে, তাহলে টি সেকেন্ডে সম্পন্ন করে একটা একটা পূর্ণ স্পন্দন, তাই না? তাহলে 1 সেকেন্ডে কয়টা সম্পন্ন করবে? 1/tটা সম্পন্ন করবে না? এবং 1 সেকেন্ডে কোন একটা তরঙ্গ যে পরিমাণ আসলে পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সেটাকেই তো বলা হয় হচ্ছে কম্পাঙ্ক। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি কি বললাম যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে সাধারণত তরঙ্গের যে সময় লাগে এটাকে বলা হয় পর্যায়কাল। পর্যায়কাল মানে হচ্ছে টি। তাহলে টি সেকেন্ডে আসলে সে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পারে? এখানে লেখেন পূর্ণ স্পন্দন। তাহলে 1 সেকেন্ড, টি সেকেন্ডে সম্পন্ন করতে পারে হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। তাহলে 1 সেকেন্ডে কতটুকু পারবে? 1/t। তাহলে 1/t মানে কত? 1/t মানেই তো ফ্রিকোয়েন্সি, যে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ স্পন্দন দিতে পারে। তাহলে এফ ইকুয়াল টু 1/t। তাহলে আমরা এখান থেকে ইজিলি মনে রাখতে পারি যে এফ ইন্টু টি ইকুয়াল টু 1 বা এফ ইকুয়াল টু 1/t, যেটাই বলেন না কেন সেটাই হচ্ছে ট্রু। ওকে। আচ্ছা, তরঙ্গ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্যটা হচ্ছে অনেকটা স্প্রিং এর মতো, যেগুলো হচ্ছে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হয়। যেমন যদি কোনো একটা স্প্রিংকে আপনি যদি মানে কোনো একটা স্প্রিংকে যদি আপনি মনে করেন সংকুচিত এবং প্রসারিত করেন, তাহলে সেটা দেখতে যেমন এরকম হবে। আমাদের যে শব্দের যে তরঙ্গ, আমাদের যে শব্দ তরঙ্গ, এটা হচ্ছে এরকম অনুদৈর্ঘ্য তরঙ্গের মতো করে সামনের দিকে অগ্রসর হয়। আবার মনে করেন যে পানির যে তরঙ্গ, কোনো একটা পুকুরের উপর যদি আপনি ঢিল ফেলেন, তাহলে দেখবেন যে আপনি এই ধরনের তরঙ্গ হয়, এটাকে বলা হয় অনুপ্রস্থ। তাহলে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে অনুদৈর্ঘ্য, আর এটা হচ্ছে অনুপ্রস্থ। আচ্ছা, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য, এটা হচ্ছে অনুপ্রস্থ। আর যদি আমি আমি কেবলই যেটা বললাম যে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ, তাহলে শব্দটা কিভাবে তৈরি হয়? শব্দ তৈরি হয় হচ্ছে যে কোনো একটা বস্তুর কম্পনের ফলে। যেমন মনে করেন আপনি কোনো একটা কাঁসার বাটি আছে বা স্টিলের বাটি আছে, এটাকে চামচ দিয়ে যদি আপনি আঘাত করেন, আপনি দেখবেন যে কাঁসার বাটিটা কাঁপছে, কাঁপছে এবং একটা শব্দ তৈরি হচ্ছে। যদি আপনি যখনই আপনি হাত দিয়ে এই কাঁসার বাটিটাকে টাচ করবেন, তখনই দেখবেন শব্দটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে? সো তার মানে বুঝতেই পারছেন যে কাঁসার বাটির যে কম্পন, সেই কম্পনের কারণেই আসলে শব্দ উৎপন্ন হচ্ছে বা আমরা শব্দটা শুনতে পাচ্ছি। তাহলে শব্দ কিভাবে উৎপন্ন হয়? শব্দ উৎপন্ন হয় হচ্ছে যে কোনো বস্তুর কম্পনের মাধ্যমে। তাহলে শব্দ উৎপন্নের ওয়ে কি? কম্পন। ওকে, কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। আচ্ছা, তাহলে এই যে শব্দটা যে উৎপত্তি হলো, এই শব্দটা উৎপত্তি হয়ে তারপর হচ্ছে যখন মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে আসে তখন আমরা শুনতে পারি। সো এখানে একটা এক্সপ্লেনেশন আছে, যেটা হচ্ছে মনে করেন যে আমরা যখন বজ্রপাত হয়, এই বজ্রপাতের সময় আমরা মানে কোন জিনিসটা আমরা দেখা যায় যে আলো অনেক দ্রুত দেখে ফেলি, কিন্তু আমরা শব্দ অত দ্রুত শুনি না। কারণ হচ্ছে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু শব্দের যে বেগ এটা হচ্ছে অনেক কম, মাত্র 332 মিটার পার সেকেন্ড। কোথায় 3-এর পরে 8টা শূন্য আর কোথায় 332? তাহলে তো স্বাভাবিক আলো ধুমধাম চলে আসবে, খুব দ্রুত চলে আসবে, আমাদের পৃথিবীতে খুব দ্রুত পৌঁছে যাবে, যার ফলে আমরা আলোটা অনেক দ্রুত দেখি বজ্রপাতের ক্ষেত্রে। এবং তার অনেক পরে দেখা যায় যে বজ্রপাতের সাউন্ড শুনি, যেহেতু এই যে আমাদের শব্দের যে বেগ, সেই শব্দের বেগটা যেহেতু অনেক বেশি। আচ্ছা, তো শব্দের বেগটা আবার পরিবর্তিত হয়, কারণ শব্দের বেগ সব জায়গায় আবার সেম না। দেখা যায় যে আলোর বেগ যেমন 3 × 10⁸, এটা যেমন ফিক্সড, কিন্তু শব্দের বেগ আবার ফিক্সড না। শব্দের বেগ হচ্ছে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়ে, এবং 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। আবার যদি আমরা চিন্তা করি যে বায়ু মাধ্যমে কত, পানি মাধ্যমে কত এবং লোহা মাধ্যমে কত, এটা ভেরি ইম্পর্টেন্ট দেখবেন। এবং বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম, এবং কঠিন পদার্থের মধ্যে সবচেয়ে শব্দের বেগ সবচেয়ে বেশি। ঠিক আছে? আচ্ছা, এবং যদি কোনো মাধ্যম না থাকে তাহলে শব্দের বেগ সবচেয়ে মানে জিরো হবে। যদি কোনো মাধ্যম না থাকে তাহলে আসলে শব্দের কোনো বেগ থাকবে না, এটা জিরো হবে। এখন মনে করেন যে আহ, আমরা যে শব্দের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আমরা শব্দ দিয়ে আমরা যে কোনো কিছু মানে শব্দের মাধ্যমে বা শব্দের মাধ্যমে যে প্রতিধ্বনি উৎপন্ন হয়, সেটার মাধ্যমে আমরা যে কোনো একটা কিছুর ভেলোসিটি বা বেগ আমরা নির্ণয় করতে পারি। কীরকম এটা? এই বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, মনে করেন যে কোনো একটা কুয়া আছে, এই কুয়ার ভিতরে মনে করেন আপনি একটা শব্দ এখান থেকে উৎপন্ন করলেন, এই শব্দটা মনে করেন যে নিচে গেল, নিচের থেকে আবার উপরে পুরো ডিস্টেন্সটা কাভার করে আসলো। এখন এই কুয়ার উচ্চতা মনে করেন এইচ, তাহলে শব্দ একবার নিচের দিকে গেল আবার উপরের দিকে আসলো, সে মোট দূরত্ব কতটুকু অতিক্রম করলো? সে 2h দূরত্ব অতিক্রম করলো। সে ফর এক্সাম্পল এই পুরো যাত্রাপথে তার সময় লাগছে হচ্ছে টি সেকেন্ড। ওকে, তাহলে আমরা ধরলাম টি সেকেন্ড সময় লাগছে।
এবং এখানে শব্দের বেগ হচ্ছে মনে করেন ভি। যে শব্দ আমি কুয়ার আমি শুরুতে আমি মনে করেন যে একটা তালি বাজাইছি বা একটা শব্দ করছি, আবার প্রতিধ্বনি হয়েছে, এই যে শব্দের যে বেগ এটা হচ্ছে ভি। আমরা জানি যে এস ইকুয়াল টু ভিটি, এটা অলওয়েজ মাথায় রাখবেন। এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু ভিটি, মানে ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই টাইম। তাহলে এখান থেকে যদি আমরা ডি বের করতে চাই, এস ইকুয়াল টু যে ভি ইন্টু টি, তাহলে এখান থেকে এই এস মানে দূরত্ব, এই দূরত্বটা এখানে এক্ষেত্রে কত? টোয়াইস এইচ। তাহলে এস এর জায়গায় আমি এই যে টোয়াইস এইচ ইকুয়াল টু ভি ইন্টু টি যদি বসায় দিই, তাহলে এখান থেকে এইচ ইকুয়াল টু কিন্তু ভি টি ডিভাইডেড বাই টু। এটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই কি করতে পারি? এটার মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা এই যে কুয়ার গভীরতা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এটার মাধ্যমে খুব সহজেই আমরা কি করতে পারি? কুয়ার গভীরতা নির্ণয় করতে পারি। যে এখানে এই যে এইচ ইকুয়াল টু ভিটি বাই টু, এই যে আমি এখানে দেখালাম এইচ ইকুয়াল টু ভিটি বাই টু সেম। এখানে টি ইকুয়াল টু 0.1 বসাইছে, কারণ কি? কারণ আমাদের শব্দানুভূতি স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। মানে যে কোনো একটা শব্দ আমাদের কানে যখন আসে তখন 0.1 সেকেন্ড পর্যন্ত এটার ইফেক্ট এটা আমাদের ব্রেনে থেকে যায়। এই কারণে টি এর জায়গায় 0.1 সেকেন্ড বসাইছে, কারণ 0.1 সেকেন্ড এটা থেকে যদি কম কোনো টাইম হয় তাহলে আমরা ওটার প্রতিধ্বনি আকারে আসলে আর শুনতে আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, শ্রাব্যতার সীমা, শব্দের তর এবং শব্দতর তরঙ্গ, এগুলোর হচ্ছে আপনারা রেঞ্জটা একটু জানবেন। আর কয়েকটা প্রাণী আছে এখানে, এই প্রাণীগুলোর হচ্ছে মানে শব্দের কম্পাঙ্কের রেঞ্জটা অবশ্যই জানবেন। শব্দের তরঙ্গ মানে যেগুলো হচ্ছে 20 হার্টজের থেকে কম, এগুলো আমরা মানুষরা শুনতে পাই না, সেগুলোর কিছু এক্সাম্পল আছে বা সেগুলোর কিছু ব্যবহার আছে, এগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয়। এবং শব্দোত্তর তরঙ্গ যেগুলো হচ্ছে 20,000 হার্টজের থেকে বেশি, যেগুলো হচ্ছে 20,000 হার্টজের থেকে বেশি, যেগুলো আমরা মানুষরা শুনতে পাই না, তো সেগুলোরও একটা এক্সাম্পল আছে বা সেগুলোরও অনেক প্র্যাকটিক্যাল ইউজ কেস আছে। তো সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, এগুলো একটু দেখবেন। এবং এই জিনিসটা কিন্তু বিসিএস এর প্রিলি এবং রিটেন দুইটার জন্য গুরুত্বপূর্ণ, যে শব্দোত্তর তরঙ্গ এবং শব্দেতর তরঙ্গ, এই দুটো তরঙ্গের আসলে প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো কি সেটা জানা। এরপর হচ্ছে শব্দের প্রাবল্য বা শব্দের তীব্রতা। এটা তো বুঝতেই পারছেন যে মনে করেন যে কোনো একজন ব্যক্তি আস্তে কথা বলছে, বা আমি একজন ব্যক্তি আস্তে বলছি আবার অনেক জোরে বলছি, সো এটা হচ্ছে তীব্রতা বা প্রাবল্যের পার্থক্য। এখন মনে করেন তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা হচ্ছে যে সে ফর এক্সাম্পল একই উচ্চতায় বলছি, একই উচ্চতায় বলার পরও মনে করেন যে আমি একজন কথা বলছি, আবার মনে করেন যে আপনি কথা বলছেন, এই দুজনের কথার মধ্যে যে ডিফারেন্স আমরা যে বুঝতে পারি যে এই দুইজন হচ্ছে দুইজন ব্যক্তি কথা বলতেছে, যদিও তারা একই হয়তো বা মানে একই উচ্চতায় বা একই সাউন্ডে কথা বলতেছে, কিন্তু তাদের ভয়েস আমি ডিস্টিংগুইশ করতে পারি কিসের কারণে? কারণ শব্দের তীক্ষ্ণতার কারণে। আরেকটা হচ্ছে গুণ বা জাতি। মনে করেন যে একই মনে করেন যে উচ্চতা বা একই ভলিউম, আবার একই রকম একদম শব্দের তীক্ষ্ণতা হওয়া সত্ত্বেও, যেমন মনে করেন একটা বাঁশি হতে পারে আর একটা হারমোনিয়াম, ওই বাঁশি এবং হারমোনিয়াম দুইটারই মনে করেন যে শব্দের তীব্রতা এবং শব্দের তীক্ষ্ণতা এই দুটাই মিলল, বাট স্টিল আপনি যেই গুণটার কারণে বা যেই প্রপার্টির কারণে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে একটা হচ্ছে বাঁশি আর একটা হচ্ছে হারমোনিয়াম, এটাকে বলা হয় হচ্ছে গুণ। আচ্ছা, শব্দ দূষণ। শব্দ দূষণ থেকে মোটামুটি আমাদের শব্দ দূষণের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিয়েছে যে 60 ডেসিবেল এটা মানুষকে সাময়িকভাবে এবং 100 ডেসিবেল মানুষকে পুরোপুরি বধির করার জন্য যথেষ্ট। এবং মানে মানে আমাদের শব্দ দূষণের কারণে কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক এটা কিন্তু অনেক হিউজ ইফেক্ট ফেলে আসলে। সো শব্দ দূষণ এর রেঞ্জটা একটু জানবেন। আর রিটেনের জন্য আসলে শব্দ দূষণ প্রতিকার কিভাবে করা যায়, শব্দ দূষণ কী কীভাবে হয়, এই ধরনের কোশ্চেনও সাধারণত রিটেনে আসে। তাপ থেকে যদি আমরা একটু দেখি, তাপ হচ্ছে আসলে মানে এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, বুলেট পয়েন্ট। সেটা হচ্ছে তাপ হচ্ছে এক ধরনের শক্তি আসলে, যেটা হচ্ছে আমাদেরকে ঠান্ডা কিংবা গরমের অনুভূতি দেয়। ওকে, এবং মানে মানে কতটুকু তাপ আছে, মনে করেন কোন একটা বস্তু থেকে কোন আরেকটা বস্তুতে মনে করেন তাপ যাবে, মনে করেন এটা একটা বস্তু, এটা হচ্ছে বস্তু 1 আর এটা হচ্ছে বস্তু 2। সো এই 1 নম্বর বস্তু থেকে কি 2 নম্বর বস্তুতে তাপ যাবে নাকি 2 থেকে 1-এ তাপ আসবে, এটা নির্ভর করে হচ্ছে কিসের উপর? তাপের পরিমাণের উপর। এই দুটোর মধ্যে মনে করেন যে একটার মধ্যে 20 ক্যালোরি তাপ আছে, আরেকটার মধ্যে মনে করেন 10 ক্যালোরি তাপ আছে, তাহলে 20 ক্যালোরি থেকে 10 ক্যালোরির দিকে তাপের প্রবাহ ঘটবে। এটাও আমরা পরিমাপ করি হচ্ছে জুল, জুল ইউনিটে পরিমাপ করি। আর হচ্ছে তাপ আমরা পরিমাপ করার জন্য আমরা ক্যালোরিমিটারটা কিন্তু ইউজ করি।
ঠিক আছে? তাপমাত্রা, তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে আসলে আহ, মানে আমরা এই যে তাপ নিয়ে আমরা যে কথা বললাম, এই তাপের ফলাফলটা বা রেজাল্টটা হচ্ছে তাপমাত্রা। তাপের ফলাফল বা এক্সটার্নাল যে মানে ইফেক্ট যেটা আমরা দেখতে পাই তাপের ফলে, সেটাকে আমরা বলি হচ্ছে তাপমাত্রা। ওকে, তাহলে তাপমাত্রার ইউনিট হচ্ছে কেলভিন, এবং তাপমাত্রা আমরা হচ্ছে মাপার জন্য থার্মোমিটার আমরা ইউজ করি। এই তাপমাত্রার ক্ষেত্রে আমাদের কিছু নিম্নস্থির বিন্দু, ঊর্ধ্বস্থির বিন্দু আমাদের আছে। যেমন আমরা যখন পারদ, আমরা যখন থার্মোমিটার স্কেলে যখন আমরা মেজার করি, তখন হচ্ছে আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আরেকটা হচ্ছে পানির ত্রৈধবিন্দু। পানির ত্রৈধবিন্দু হচ্ছে পানি আসলে যে মানে একটা সার্টেইন মানে একটা সার্টেইন টেম্পারেচার এবং প্রেশারে পানি, বরফ, পানি এবং জলীয় বাষ্প একটা তাপীয় সমতায় থাকে। এই জিনিসটা কীরকম আমি মোটামুটি চিন্তা করতে পারেন কীভাবে? ফ্রিজ থেকে কেবলই আপনি মনে করেন কিছু একটা বরফ বের করলেন, তো দেখবেন যে বরফ থেকে ধোঁয়া উঠতেছে, তার মানে কি বায়বীয় একটা স্টেট আছে। আবার বরফের কিছু অংশ দেখবেন যে পানিতে পরিণত হওয়া শুরু করছে, তার মানে এখানে যে জলীয় বাষ্প, বরফের যে জলীয় বাষ্প, পানি যেটা হইতেছে তরল, এবং যে বরফটা আছে, এই তিনটারই কিন্তু টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো এরা এই তিনটাই কিন্তু এই যে কঠিন, তরল এবং বায়বীয়, এই তিনটার একটা সাম্যাবস্থায় আছে, এবং এটাকে বলা হয় হচ্ছে পানির ত্রৈধবিন্দু। পানির ত্রৈধবিন্দুর টেম্পারেচারটা কত? টেম্পারেচারটা হচ্ছে পানির ত্রৈধবিন্দুর টেম্পারেচারটাকে বলা হয় 273.16 কেলভিন। এটা মনে রাখবেন, 273.16 কেলভিন। হ্যাঁ, এটা কেলভিনটা মাথায় রাখবেন। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করছি, যেহেতু জুম্মার আজান দিচ্ছে, দিয়ে দিয়েছে 7টা থেকে আমরা নেক্সট ক্লাস, আমরা আজকে সন্ধ্যা 7টা থেকে আমরা নেক্সট ক্লাস করব। আজকে এইখানে এতটুকুই। এই যে আজকে হচ্ছে সন্ধ্যা 7টায় আমরা বাকি অংশ থেকে ইনশাল্লাহ রিক্যাপ করব। ইনশাল্লাহ আজকে আমরা সায়েন্সের ক্লাসটা শেষ করব, দেন হচ্ছে আমরা ম্যাথের দিকে আমরা আস্তে আস্তে আগাবো। কেমন? আচ্ছা, আরেকটা হচ্ছে রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক কিন্তু আছে। আমি স্লাইডে বলেছিলাম যে রোদের সাথে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান, এবং সেই সাথে এদের যে তাপমাত্রা, টেম্পারেচারটারও কিন্তু মানে রিজনিং আছে। আর যেগুলো হচ্ছে একটু রিক্যাপ করতে হবে সায়েন্সওয়ালাদেরকে, সেগুলো হচ্ছে আমি অন ফরওয়ার্ড সামনের দিকে যে স্লাইডগুলো আসবে সেখান থেকে আমি সেটা মেনটেন করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাকলো। সন্ধ্যায় আবার দেখা হবে, কথা হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।